7 কোয়ালিটি কন্ট্রোল টুলস। মাইসেলফ শফিকুল ইসলাম, আমি একজন কোয়ালিটি কন্ট্রোল প্রফেশনাল। সো আমি আমার প্রফেশনালিজম থেকে আমি যতটুকু এক্সপিরিয়েন্স করেছি তার থেকে কিছুটা অংশ আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করতেছি, জাস্ট বেসিকটা শেয়ার করতেছি। ইনশাল্লাহ আমি যদি পরবর্তীতে সময় পাই হয়তো আমরা এগুলো ইলাবোরেশনে যাব। সো প্লিজ লেটস ডিগ ডাউন। আমরা আসলে আজকে কী শিখতে চাই? আমরা শিখতে চাই এখানে 7টা বেসিক পোর্শন। প্রথমত আমরা শিখতে চাই ফিশবোন, যেটাকে আমরা বলতে চাই ফিশবোন অথবা কজ ইফেক্ট বলতে পারি। যিনি এটা প্রথম আবিষ্কার করলেন তার নাম হলো মিস্টার ইশিকাওয়া, অর্থাৎ এটাতে ইশিকাওয়া ডায়াগ্রামও বলা হয়। আমরা হিস্টোগ্রাম নিয়ে কথা বলবো, প্যারিটো ডায়াগ্রাম নিয়ে কথা বলবো, কন্ট্রোল চার্ট নিয়ে কথা বলবো, স্ক্যাটার ডায়াগ্রাম নিয়ে কথা বলবো, ফ্লো চার্ট, এবং সর্বোপরি আমরা কথা বলবো চেকশিট নিয়ে। আস্তে আস্তে আমরা এর ভেতরে ঢুকে যাই। শুরুতে আমরা জেনে নিতে চাচ্ছি যে এটা আমরা কোথায় ব্যবহার করব। এই যে এত কষ্ট করে সময় দিব, শিখব, হয়তো আমি আপনাদেরকে কিছুটা ডিসকাসেবল মোডে নিতে পারতেছি না, কিন্তু আমি আপনাদের মতো হয়তো ডিসকাশনের কিছু পয়েন্ট তৈরি করে দিতে পারতেছি, হয়তো বা পারবো। তাহলে এগুলো আমি কোথায় কোথায় ব্যবহার করব? সো হোপফুলি আমরা এগুলো যেখানে যেখানে ইউজ করতে পারি, সেটা হলো ম্যানুফ্যাকচারিং এরিয়াতে আমরা ইউজ করতে পারবো, ফার্মাসিউটিক্যালস আমরা ইউজ করতে পারবো, যে কোনো ধরনের সার্ভিস সেক্টরে আমরা ইউজ করতে পারবো, ইঞ্জিনিয়ারিং পারপাসে ইউজ করা যাবে, কোয়ালিটি কন্ট্রোল তো অবশ্যই, হিউম্যান রিসোর্সে ব্যবহার করা সম্ভব, প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, ট্রান্সপোর্ট, সাপ্লাই চেন, হেলথ কেয়ার, যে কোনো ধরনের বিজনেস, যে কোনো ধরনের প্রসেস ইমপ্রুভমেন্ট, যে কোনো ধরনের প্রসেস ইমপ্রুভমেন্ট আমরা এটা ব্যবহার করতে পারবো, রিটেইলার্স আমরা ইউজ করতে পারবো, রিসার্চ, যে কোনো ধরনের রিসার্চ মেথোডোলজিতে এই 7টা কোয়ালিটি টুলস অবশ্যই ইউজ করা যাবে। একসাথে তো ইউজ করা যাবে, এবং পারস্পেক্টিভ যে কোনো ধরনের একটাও স্পেসিফিক্যালি নিয়ে নিলাম সেটাও আমি ইউজ করতে পারবো। QEHS, এটাকে যদি আমরা ভেঙে বলি, কোয়ালিটি, এনভায়রনমেন্ট, হেলথ অ্যান্ড সেফটি, 4টা ডিভিশন একসাথে এখানে জড়িয়ে গেল। কোয়ালিটি, এনভায়রনমেন্ট, হেলথ অ্যান্ড সেফটি তারাও ব্যবহার করতে পারবেন, সেফটি কমপ্লায়েন্সও তারা ব্যবহার করতে পারবেন। BNBC, বাংলাদেশের ন্যাশনাল বিল্ডিং কোড, এই BNBCর বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন, বিভিন্ন ধরনের কি পয়েন্টস আছে, আমরা কিন্তু ফাইনালি রিপোর্ট করার জন্য সেখানেও ব্যবহার করতে পারি। ইউজটা কোথায়? এটা আমরা ইউজ করবো টু অর্গানাইজ স্ট্রাকচারাল ডাটা। আমাদের আসলে লাইফটা তৈরি হয় অনেক ডাটা দিয়ে। ডাটাগুলোকে যখন আমরা স্ট্রাকচারাল করতে চাই, অর্গানাইজ করতে চাই, তখন কিন্তু আমার কোনো না কোনো টুলস নিতে হবে। অর্থাৎ ধরে নিন আপনার কাছে 4000 সেল ডাটা আছে। একটা এক্সেল শিট ওপেন করলাম, এক্সেল শিটে দেখা গেল যে 4000 রো ডাটা আছে। এখন এই ডাটাটা আমি উপস্থাপন করবো কীভাবে? তাহলে এই উপস্থাপন করার একমাত্র পদ্ধতি হতে পারে 7QC টুলস। নয়তো একটা ম্যানেজমেন্টকে সেই 4000 রো সেলের ডাটা বোঝানো কারো পক্ষে সম্ভব না। জাস্ট একমাত্র কি টুলসই হলো 7 কোয়ালিটি টুলস। আমরা কোনো ধরনের প্যাটার্ন আইডেন্টিফাই করতে চাচ্ছি, আমার মেশিনে একটা ডিফেক্টস হচ্ছে, আমার কোয়ালিটিতে একটা ডিফেক্ট হচ্ছে, আমার মেশিন হঠাৎ শর্ট স্টপ হচ্ছে, মেশিনের বিভিন্ন ধরনের মেনটেন্যান্সের কারণে প্রবলেম হচ্ছে। এখন প্যাটার্নটা নিতে চাই, আমি 6 মাসে একবার জানতে চাচ্ছি যে আমার আসলে ডিফেক্টের প্যাটার্নটা কি। এই প্যাটার্নটা জানতে হলেও আমাকে এই জিনিসটা থেকে কাজ করতে হবে। আমি আসলে একটা ট্রেন্ড জানতে চাচ্ছি যে আমার কখন আসে কখন যায়। আমরা কোনো অ্যাবনর্মালিটি ডিটেক্ট করতে চাই, ইয়েস ইট ইজ ট্রু, এটা তো আমরা করতে পারবো। কোয়ালিটি কন্ট্রোলে ব্যবহার করতে পারবো। কোনো ধরনের সলভেশন, যে কোনো ধরনের প্রবলেম, যে কোনো ধরনের সলভ আমরা এটা করতে পারবো। একই সাথে আমরা আসলে প্রসেস মনিটর করি। একটা প্রোডাক্ট বের করতে হলে একটা প্রসেস মনিটরিংয়ের দরকার আছে। সো প্রসেস মনিটরিংও যখন যাব তখন আমরা এই টুলসগুলো ব্যবহার করতে পারবো। এখন আমরা আসলে একটা জিনিস জানার চেষ্টা করি যে কেন আমার কোয়ালিটিটা দরকার, আমার উদ্দেশ্যটা কী জন্য আমি কোয়ালিটিতে আমি এত নজর দিব। ওকে ফাইন। এই হিসাবে আমরা বিল স্মিথের একটা সংজ্ঞা এখানে দেখে নিই। আমি এট এ স্ট্রেস পড়ে যাচ্ছি। ইফ এ প্রোডাক্ট ওয়াজ ফাউন্ড ডিফেক্টিভ, একটা প্রোডাক্ট যদি ডিফেক্টিভ পাওয়া যায় অ্যান্ড কারেক্টেড ডিউরিং দ্য প্রোডাকশন প্রসেস, আদার ডিফেক্টস আর বাউন্ড টু বি মিসড। অর্থাৎ প্রসেসে প্রোডাকশন চলাকালীন সময়ে কোয়ালিটি কন্ট্রোল বা যারা কাজ করে তাদের কাজ করার পরেও কিছু না কিছু ডিফেক্ট থেকে যেতে পারে, যেটা আসলে আমাদের চোখে ধরা পড়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, হতে পারে, যে কারণে 6 সিগমাটা আসলে তৈরি হয়। যেমন 10 লক্ষ প্রোডাক্ট, ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের উপরে 4টা প্রোডাক্ট ডিফেক্ট থাকবে, তাহলে সেটাকে আমরা বলতে 6 সিগমা। অর্থাৎ সেও কিন্তু বলে দিচ্ছে 6 সিগমাও ডিফেক্ট ফ্রি নয়। 10 লক্ষ প্রোডাক্টের ভিতরে আপনার 4টা ডিফেক্ট থাকবে। টয়োটা এটা মেনটেন করে যে সে 10 লক্ষ গাড়ি প্রডিউস করবে, কিন্তু তার মধ্যে 4টা গাড়ি ডিফেক্টিভ হিসেবে সে মেনে নিবে, কিন্তু আসলে সে ডিফেক্ট না হওয়ার মতোই কাজ করে। সো এখানে বলা হচ্ছে and found later by the customer during early use of the production, এবং প্রোডাকশনের আর্লি ইউজে যখন এটা ব্যবহার করা হচ্ছে, দ্য প্রোডাক্ট ইজ ইরোর ফ্রি। আমরা বুঝে নিচ্ছি যে প্রোডাক্টে আসলে কোনো ইরোর নাই। সেই ক্ষেত্রে আমাদের একটা কনজিউমার থেকে প্রবলেম আসার সম্ভাবনা থাকে। এই সংজ্ঞাটা আমাদেরকে দিয়ে দিয়েছেন মোটরোলার একজন ইঞ্জিনিয়ার বিল স্মিথ, যাকে বলা হচ্ছে ফাদার অফ 6 সিগমা। উনি আসলে এই সংজ্ঞাটা দিয়েছেন। সো এখানে আসলে ডিসকাশন করার কিছুই নাই। এখন আমরা দেখতে পাই
একটা আমরা কি পয়েন্ট দেখে নিই, ইরোর ফ্রি প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আসলে কোনো ইরোর নাই, তাহলে অবভিয়াসলি এটা নো কাস্টমার কমপ্লেন, এখান থেকে আসলে কোনো কাস্টমার কমপ্লেন আসার সম্ভাবনা আমাদের নেই। এরপর আমরা আরেকটা পয়েন্ট, কি পয়েন্ট নিয়ে নিই, ম্যানুফ্যাকচারিং করলাম কিন্তু আমার প্রোডাক্টের মধ্যে কিছুটা ইরোর রয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কি পেতে পারি, মাস্ট কাস্টমার কমপ্লেন, এটা নো ডাউট আমার কাস্টমার কমপ্লেন ব্যাক করবে। কোয়ালিটি সম্পর্কে আমরা যদি ছোট্ট একটা সংজ্ঞা দেখে নিই যে কোয়ালিটি আসলে এটা কি, কোয়ালিটি ইজ দ্য ডিগ্রি টু হুইচ এ প্রোডাক্ট সার্ভিস অথবা প্রসেস, আমরা মানুষকে একটা প্রোডাক্ট দিতে চাই, আমরা মানুষকে একটা সার্ভিস দিতে চাই, অথবা প্রোডাক্ট অথবা সার্ভিস মেনটেন করার জন্য আমি একটা প্রসেস তৈরি করেছি, তাহলে তিনটাই হতে পারে, হয় প্রোডাক্ট অথবা সার্ভিস অথবা প্রসেস, তারা যেন মিট করতে পারে অথবা একটা জায়গায় গিয়ে সংযোগ তৈরি করতে পারে, কোথায়, কাস্টমার এক্সপেকটেশন আর রিকোয়ারমেন্টস, কাস্টমার আমার কাছে কি আশা করে এবং আমি তাকে কি রিকোয়ারমেন্টে দিচ্ছি, এই দুইটা এক্সপেকটেশন এবং রিকোয়ারমেন্ট দুইটা যখন মিট করতে পারে এবং উভয় পক্ষে যখন স্যাটিসফ্যাকশন হয়, তখনই আমরা এটাকে বলতে পারি দ্যাট ইজ বাউন্ড ফর গুড কোয়ালিটি, আমার কোয়ালিটি এনশিওর হয়ে গেল। কোয়ালিটি আসলে কি খোঁজ করে, তিনটা জিনিস খোঁজ করে, প্রোডাক্ট, সার্ভিস অ্যান্ড প্রসেস, যেটা আর্লিয়ার আমি একবার বলে দিচ্ছি, আমি এখন কি পয়েন্টগুলো ভেঙে দিচ্ছি। কোয়ালিটি মাস্ট, কোয়ালিটির ক্ষেত্রে কী কী জিনিস আমাকে নজরে রাখতে হবে, কোয়ালিটি মাস্ট মিট কাস্টমার এক্সপেকটেশনস, এক্সিড কাস্টমার এক্সপেকটেশনস, মিট রিকোয়ারমেন্ট এবং এক্সিড রিকোয়ারমেন্টস, ফাইনালি কোয়ালিটি মাস্ট মিট কাস্টমার এক্সপেকটেশন এবং রিকোয়ারমেন্টস। কাস্টমারের এক্সপেকটেশন, ধরে নিই সে আমার কাছে একটা জুস চাচ্ছে, ধরে নিই জুসটা যে খাবে তার মধ্যে একটা সুইটনেস আছে, মিষ্টির লেভেল আছে, যে কতটুকু আমি তাকে চিনি দিব। এখন কাস্টমার চাচ্ছে যে চিনির লেভেলটা 8 থাকুক, কিন্তু আমি তাকে চিনির লেভেলটা দিলাম 6, তাহলে এটা কিন্তু কাস্টমার এক্সপেকটেশন এবং আমার দিক থেকে রিকোয়ারমেন্টস কোনোটাই মিট করে নাই, ঠিক আছে। সো এখানে কিন্তু আমার সার্ভিস হলো না, প্রোডাক্টও তৈরি হলো না, প্রসেস কোনোটাই, সবটাই কিন্তু ফেল করে ফেললো। কিন্তু যে মুহূর্তে কাস্টমার আমার কাছে চেয়েছে সুগার লেভেল থাকবে 8, আমি তাকে দিয়েও ফেললাম 8, আমরা অটোমেটিক বুঝে নিতে পারি যে কাস্টমার এক্সপেকটেশনস এবং রিকোয়ারমেন্ট তারা ক্লোজলি মিট করে ফেলছে। সো আলটিমেটলি দিস ইজ দ্য গুড কোয়ালিটি, সো আমার বুম করার একটা চান্স রয়ে গেছে। এই মুহূর্তে আমরা দেখে নেব প্রবলেম সলভিংয়ের জন্য আমরা কী কী টেকনিক আসলে ব্যবহার করি। প্রবলেম সলভিংয়ের জন্য অনেকগুলো টেকনিক ব্যবহার করা হয়, আমরা হয়তো সামনে 7টা টুলস নিয়ে দেখব, কিন্তু কী পয়েন্টগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। ধরে নেই আমার একটা আইটেমের রুট কজ বলতে একটা ব্যাপার আছে, যে মূল কারণটা কি। সেকেন্ডলি হলো যে তার অবশ্যই কিছু না কোনো সলিউশন আছে, যে এইভাবে তার সমাধান করা সম্ভব। এখন রুট কজের দুটা পোর্শন, হয়তো রুট কজটা আমি জানি, হয়তো রুট কজটা আমি জানি না। একই সাথে আমার যে সমাধানের যে পয়েন্টগুলো আছে, হতে পারে আমি সমাধানের পয়েন্টগুলো জানি, হতে পারে আমি সমাধানের পয়েন্টগুলো জানি না। এখন আমরা সবাই এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এগুলো আমরা ব্রিজিংয়ের খেলা বা পড়াগুলো আমরা করে ফেলছি। এখন যদি আমি ধরি আমার রুট কজটা আমি জানি এবং তার সলিউশনটা আমি জানি, তাহলে এটা ডি সেলে পড়ে যাচ্ছে, আর ডি সেলে পড়ে গেলে এটা একটা সিম্পল প্রবলেম, এটা নিয়ে আমার এত টেনশন করার দরকার নেই, আমি মুহূর্তে এটা সমাধান করে ফেলতে পারবো। এমন কিছু একটা করব যাতে ভবিষ্যতে যেন এটা রিপিট না করে, অথবা রিসেন্ট ভবিষ্যতে 6 মাসে 1 বছর এটা রিপিট করবে না। সো দিস ইজ ইজি ফর আস, আমরা সহজেই এই জিনিসটা ক্যাপচার করতে পারি। দেন এখন ধরে নিই আমার কাছে একটা রুট কজ আছে, যেটা আমি রুট কজটা জানি, প্রবলেমের বিপরীতে রুট কজটা জানি, বাট তার সলিউশনটা আমার কাছে আননোন, তাহলে কিন্তু এটা বি সেলে চলে আসে। বি সেলে যদি চলে আসে তাহলে এটা কিন্তু আমাদের একটু হাই লেভেলের অফ কনসেন্ট্রেশন দিতে হবে, কারণ কি আমি রুট কজটা জানি কিন্তু সমাধান জানি না, তাহলে যতক্ষণ পর্যন্ত সমাধান না করতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার প্রসেস থেকে ডিফেক্টস অলরেডি বের হতে থাকবে। ঠিক এইভাবে যখন সি পোর্শনে থাকবে তখন একটা হলো কোয়েশ্চেন অফ ইমপ্লিমেন্টেশন, আমি এটাকে আসলে ইউজ করব কি করব না, অর্থাৎ আমি রুট কজটা জানি না, ঠিক আছে, একই সাথে আমার মনে হচ্ছে আমি সলিউশন জানি, তাহলে এটা তো আসলে হওয়ার কথা না। সো এই ধরনের কাজটা ইমপ্লিমেন্টেশন করা যাচ্ছে না। কিন্তু সর্বশেষটা হলো এ সেলে দেখা যাচ্ছে যে আমার রুট কজও জানি না, আমি সলিউশনও জানি না, সো বি স্টপ। এখানে আসলে এই মুহূর্তে কোনো ইমপ্লিমেন্টেশনের দরকার নাই, আমি যেটা ইমপ্লিমেন্টেশন করব সেটাই আমার সিস্টেমে রং হিসাবে বের হয়ে আসবে। হোজ পারস্পেক্টিভ শুড উই লুক এট, আসলে কার ভূমিকাটার দিকে আমরা বেশি পরিমাণে নজর রাখবো, এই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখন এখানে আমরা দেখি লেন্স অফ অর্গানাইজেশন, একটা প্রতিষ্ঠান আসলে কীভাবে দেখে। আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করি, সো বা জব প্রদান করতেছি, উই আর মানে দোজ হোজ উই আর রেন্ডারিং আওয়ার সার্ভিস, আমরা কিন্তু আসলে অর্গানাইজেশনের হেড না, ঠিক আছে, আমরা হলাম সার্ভিস প্রোভাইডার। তো যারা অর্গানাইজারের হেড, যারা আসলে স্ট্র্যাটেজিক ডিসিশন দেয়, ওনার অফ দ্য বিজনেস, এটাকে আমরা বলতেছি লেন্স অফ অর্গানাইজেশন। তার চোখ কী দেখে, তার চোখ দেখতেছে প্রোডাক্ট। একটা মালিক পক্ষ, ওনার, সাধারণত প্রোডাক্ট দেখে। দ্বিতীয়ত সে দেখে পিপলস নিয়ে চিন্তা করে। থার্ড সে প্রসেস নিয়ে অবশ্যই চিন্তা করে। এখন একজন কাস্টমার কী দেখেন, আমরা যখন একটা প্রোডাক্ট বানাই আসলে এটা কার জন্য বানাই, এগুলো প্রোডাক্টও তো বানিয়ে ফেলতেছি কাস্টমারকে দেওয়ার জন্য। কাস্টমার এটা নেবেন, সার্ভিস বুক করবেন, তার বিনিময়ে আমাদেরকে রিনিউমারেশন দিবেন, ঠিক আছে, টাকা রিটার্ন আসবে, ফান্ডে জমা হবে, স্যালারি হবে, দ্যাট ইজ দ্য সাইকেল অফ প্রসেস, ঠিক আছে। এটা প্রোডাক্ট সাইকেল অফ প্রসেস, মানি মুভমেন্ট প্রসেস বা ক্যাশ ফ্লো প্রসেস, একই কথায়। এখন
অর্গানাইজেশন দেখতেছেন প্রোডাক্টস, প্রসেস অ্যান্ড পিপলস, বাট আমার কাস্টমার কি দেখতেছে? কাস্টমার দেখতেছে আউটকামস, যে আমি যে আপনাকে 20 টাকা দিয়ে জুসটা নিলাম, সেই 20 টাকার জুসের বিপরীতে আসলে আমি আউটপুট কী পাচ্ছি, দ্যাট ইজ দেয়ার পারসপেক্টিভস। কাস্টমার দেখবে বেনিফিটস, অর্থাৎ 20 টাকার জুসটা নিয়ে আমি আসলে হ্যাপি কিনা, এদার আই এম হ্যাপি অর নট। আমি 20 টাকাটা যে দিলাম, 20 টাকা দিয়ে আমি যে জুসটা খেলাম, এই জুসটাতে আসলে আমার চাহিদা ফুলফিল হয়েছে কিনা। যদি আমার চাহিদা ফুলফিল হয়, সো আই এম বেনিফিটেড, আদারওয়াইজ আই এম নট। ফাইনালি হলো রেজাল্ট। এখন আমার আউটকাম ঠিক আছে, কাস্টমার হিসাবে আমার বেনিফিট ঠিক আছে, রেজাল্ট কি? হ্যাঁ, আমি এই ব্র্যান্ডের প্রতি স্যাটিসফাইড। নেক্সট টাইম যদি আমি জুস কিনি, ABC ব্র্যান্ডের জুসটাই আমি কিনবো। সো লেন্স অফ অর্গানাইজেশন এবং লেন্স অফ কাস্টমার দুটো কিন্তু বিপরীতমুখী। সো এদেরকে কিন্তু একটা না একটা জায়গায় মিলতে হবে, নয়তো কিন্তু রেল লাইন বহে সমান্তরাল, সে কিন্তু পাশাপাশি চলে যাবে, কিন্তু তাদের কোনো চাহিদা মিট করবে না। হু আর আওয়ার কাস্টমার্স? দিন শেষে আসলে আমাদের কাস্টমার কারা? এত পরিশ্রম করব, এত কিছু করব, আজকে 7QC টুলস পড়বো, আসলে কাস্টমার কারা, কার উদ্দেশ্যে কাজটা করতেছি? এন্ড ইউজার্স। সর্বপ্রথম আমার এন্ড ইউজার্স হলো কনজিউমার্স ইউজার সার্ভিস। ঠিক আছে, আমি কোনো একটা, ধরেন আমি একটা কোনো কোম্পানিতে গেলাম, একটা জেনারেটর ঠিক করে দিলাম, ঠিক আছে, তাহলে আমি কিন্তু ওখানে সার্ভিস দিয়ে আসলাম। ইউজার কারা? ইউজার হলো ওই কোম্পানির ইউজাররা। ঠিক আছে, কোম্পানিতে যারা ওই জেনারেটরের সার্ভিসটা দিয়ে জেনারেটর থেকে ইলেকট্রিসিটি জেনারেট করে সে কোনো একটা প্রোডাক্ট বানাবে। কনজিউমার কারা? ওই কোম্পানি আসলে যে প্রোডাক্টটা বানাবে সেটা কার জন্য বানাচ্ছে। ওকে, ইন্টারমিডিয়েট কনজিউমার, রিটেলার, ডিস্ট্রিবিউটর্স, OEM, এরাই কিন্তু আসলে ইন্টারমিডিয়েট কাস্টমার। একটা কোম্পানি কিন্তু প্রোডাক্ট বানিয়ে সে কিন্তু ডিস্ট্রিবিউটরশিপ তৈরি করে রাখে, রিটেলার তৈরি করে রাখে, শপকিপার্স তৈরি করে রাখে, দ্যাট ইজ দ্য পার্ট অফ সাপ্লাই চেইন। ওরা কিন্তু ইন্টারমিডিয়েট কাস্টমার্স। ফাইনালি আসতেছে ইন্টারনাল কাস্টমার। এখন একটা কোম্পানির ভিতরেও তো কিছু ইউজার আছে। ধরে নিই একটা কোম্পানিতে 5,000 কর্মচারী আছেন, স্টাফ আছেন। এই 5,000 স্টাফ যদি ওই কোম্পানিতে জব করেন, কিন্তু ওই কোম্পানির প্রোডাক্টটা সে ইউজ করতেছেন না, আসলে কিন্তু সেই কোম্পানি তার ইন্টারনাল কাস্টমার তৈরি করতে পারতেছেন না। তাহলে এটা কিন্তু একটা লুজিং পর্যায়ে চলে যায়। সো ইন এ শর্ট, আমাদের কাস্টমার্স কারা? 3টা। একটা ইন্টারনাল কাস্টমার হতে পারে, ইন্টারমিডিয়েট কাস্টমার হতে পারে, ফাইনালি এন্ড ইউজার হতে পারে। আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে লেস্ট ইউজফুল থেকে মোস্ট ইউজফুলের দিকে যেন আমাদের মুভমেন্ট হয়। অর্থাৎ আমরা 3 to 1-এ যখন যাব, তখন আসলে আমরা কম গুরুত্বপূর্ণ থেকে বেশি গুরুত্বপূর্ণের দিকে যাচ্ছি। একক্ষেত্রে যদি আমরা ধরে নিই যেটা আমাদের 3 পোর্শন, ইন্টারনাল কাস্টমার যদি 5,000 হয়, তাহলে ইন্টারমিডিয়েট কাস্টমার হবে তার চেয়ে অনেক বেশি, এন্ড ইউজার হবে তার চেয়ে বেশি, যে কারণে ভ্যালু অফ রেটিংয়ে এটা লিস্ট ইউজফুল থেকে মোস্ট ইউজফুলে চলে যাচ্ছে। এখন আমাদের চ্যালেঞ্জ কোথায় নিতে হবে? চ্যালেঞ্জ কিন্তু আসলে উল্টা পথে চলে আসে, লিস্ট হার্ড থেকে মোস্ট হার্ড, অর্থাৎ চ্যালেঞ্জটা আমাদেরকে নিতে হবে। আমরা যারা ইন্টারনাল কাস্টমার্স আছি, আমরা যদি সম্পূর্ণ কোয়ালিটিটা মেনটেন করতে পারি, তাহলে এন্ড ইউজার কিন্তু আমাদের উপরে হ্যাপি হয়। তার মানে আমরা বলতে পারি যে বুমেরাংটা পুরোপুরি আমাদের দিকেই ফিরে আসতেছে, তাই না? সো আমাদের সচেতনতাই সবচেয়ে বেশি দরকার। দ্যাটস ওয়াই আমরা এখন বলতে পারি 7 কোয়ালিটি টুলস এখন আমাদের জন্য রিয়েলি গুরুত্বপূর্ণ। হোয়াই ডু ইউ নিড কোয়ালিটি টুলস? কোয়ালিটি টুলস আমাদের আসলে কেন দরকার? ঠিক আছে, সামবডি সেস, কোন একজন বিজ্ঞ মানুষ বলে গেছেন 95% অফ দ্য প্রবলেম ইজ সলভ। 95% প্রবলেম সলভ হয়ে যেতে পারে কখন? হোয়েন ইট ইজ ক্লিয়ারলি আইডেন্টিফাইড। একমাত্র যখন আমরা এটা ক্লিয়ারলি আইডেন্টিফাই করে ফেলতে পারি। নাইস, খুব সুন্দর একটা যুক্তি। সেক্ষেত্রে আমরা দেখি উই নিড কোয়ালিটি টুলস ফর, আমাদের কোয়ালিটি টুলসগুলো লাগার একমাত্র কারণ হলো প্রবলেম সলভিং আমরা করতে চাই, সো আমাদের কোয়ালিটি টুলস লাগবে। আমরা প্রসেস ডেভেলপমেন্ট করতে চাই, আমাদের কোয়ালিটি টুলসটা আমাদের লাগবে। আমরা কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট করতে চাই, সো আমাদের কোয়ালিটি টুলসটা লাগবে। 7QC টুলস আমরা ওয়ান সেকেন্ড রিপিট করতেছি, সেকেন্ড স্লাইডে আমরা ছিলাম। এখন আমরা এগুলোকে ধীরে ধীরে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। এখন আমরা দেখি 7 কোয়ালিটি টুলসে আজকে আমরা কী কী শেখার চেষ্টা করব। ফার্স্ট QC টুলস, ফিশবোন, এর আরেকটা নাম হলো কজ ইফেক্ট, আরেকটি নাম হলো ইশিকাওয়া ডায়াগ্রাম। কোয়ালিটি টুলস 2, যেটাকে আমরা বলতেছি হিস্টোগ্রাম। কোয়ালিটি টুলস 3, যেটাকে আমরা বলতেছি পেরিটো ডায়াগ্রাম। কোয়ালিটি টুলস 4, এটাকে আমরা বলতেছি কন্ট্রোল চার্ট। কোয়ালিটি টুলস 5, আমরা এটাকে বলতেছি স্ক্যাটার ডায়াগ্রাম। কোয়ালিটি টুল 6, ফ্লো ডায়াগ্রাম। এবং ফাইনালি চেক শিট। আমি সিরিয়াল নাম্বার যদি বাদ দিয়ে বলি, তাহলে প্রথমত আমরা ফিশবোন শিখবো, হিস্টোগ্রাম শিখবো, পেরিটো ডায়াগ্রাম শিখবো, কন্ট্রোল চার্ট শিখবো, স্ক্যাটার ডায়াগ্রাম শিখবো, ফ্লো ডায়াগ্রাম শিখবো এবং চেক শিটটা আমরা এখান থেকে শেখার চেষ্টা করবো। ওকে, লেটস স্টার্ট। আমাদের ফার্স্ট টপিকস হলো ফিশবোন অথবা কজ ইফেক্ট অথবা ইশিকাওয়া ডায়াগ্রাম, যে আপনারা যেভাবেই পছন্দ করেন না কেন, মোরলেস ইকুয়াল টু সেম থিং। আসি, ফিশবোন ডায়াগ্রাম ইজ অলসো নন এজ কজ ইফেক্ট ডায়াগ্রাম অথবা ইশিকাওয়া ডায়াগ্রাম। এটার আসলে উদ্দেশ্যটা কি? ভিজুয়াল টুল যেটা ইউজ করা হয় ফর আইডেন্টিফিকেশন পটেনশিয়াল রুট কজ অ্যাগেনস্ট এ প্রবলেম। আমার কাছে একটা প্রবলেম আছে, আমার হাতে একটা প্রবলেম আছে, এই প্রবলেমটার আসলে পোটেনশিয়াল রুট কজেস কী কী হতে পারে, কী কী কারণে আমার এই প্রবলেমটা শো করতেছে, এই জিনিসগুলো খুঁজে বের করার জন্যই সবচেয়ে ইফেক্টিভ ডায়াগ্রাম হলো ইশিকাওয়া ডায়াগ্রাম,
কজ ইফেক্ট ডায়াগ্রাম অথবা ইন জেনারেল ফিশবোন ডায়াগ্রাম। এটা সর্বপ্রথম এই জিনিসটা আবিষ্কার করেছেন মিস্টার কাওরু ইশিকাওয়া। আসলে উনি একটা মার্ভেলাস কাজ করে গেছেন, একটা বিশাল একটা চেঞ্জ ওভার। বেসিক্যালি উনি একজন জাপানিজ কোয়ালিটি কন্ট্রোল এবং অফিসার ছিলেন এবং উনি স্ট্যাটিস্টিশিয়ান ছিলেন। ফিশবোন ডায়াগ্রাম আসলে আমাদেরকে কীভাবে হেল্প করবে? ফিশবোন ডায়াগ্রাম আমাদের হেল্প করতে পারে, সে আমাদের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেয় অফ দ্য প্রসেস। একটা প্রসেসের মোটামুটি একটা রিপ্রেজেন্টেশন আমরা পেয়ে যাই। টু আইডেন্টিফাই এ প্রবলেম অথবা কোয়ালিটি ক্যারেক্টার, আমরা কিন্তু একটা প্রবলেম বা কোয়ালিটি ক্যারেক্টার পেতে পারি, আমরা প্রবলেমটাকে শর্ট আউট করতে পারি, একই সাথে প্রবলেমটাকে ডিসপ্লে করে তার ক্যারেক্টারগুলো আমরা এখান থেকে বিন্যাস করতে পারি। ওয়ান্স অ্যাগেন, ইউজফুল এরিয়াগুলো কোথায়? ফিশবোন কজ ইফেক্ট অথবা ইশিকাওয়া ডায়াগ্রাম আমরা কোথায় কোথায় ইউজ করতে পারবো? অবভিয়াসলি ম্যানুফ্যাকচারিং এরিয়া, ফার্মাসিউটিক্যালস এরিয়া, সার্ভিস সেক্টরস, ইঞ্জিনিয়ারিং পারপাসেস, কোয়ালিটি কন্ট্রোল, হিউম্যান রিসোর্স, প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, ট্রান্সপোর্ট, সাপ্লাই চেইন। আসলে পুরোটা ওয়ার্ল্ডে কিন্তু সাপ্লাই চেইনই চলতেছে। যা কিছু বলা হচ্ছে সব কিছুই কিন্তু মোরলেস সাপ্লাই চেইনের একটা পার্ট। আমরা যতই যে লেভেলে জব করি না কেন, আমরা কিন্তু আসলে সাপ্লাই চেইনকে হেল্প করি। এটা হয়তো আমার মনে হয় যে ম্যাক্সিমাম লোকে আমার সাথে এটা আপনারা একমত পোষণ করবেন। হেলথ কেয়ার, যে কোনো ধরনের বিজনেস এটা ব্যবহার করা যাবে। এনি কাইন্ড অফ প্রসেস ইমপ্রুভমেন্ট, রিটেলস, রিসার্চ, কোয়ালিটি, এনভায়রনমেন্ট, হেলথ অ্যান্ড সেফটি এখানে ব্যবহার করা যেতে পারে। একই সাথে সেফটি কমপ্লায়েন্সে ব্যবহার করা যেতে পারে। আরও যদি বলতে চাই এক্সেট্রা ব্লা ব্লা ব্লা, আমরা আরও বহু জায়গায় ব্যবহার করতে পারি। হয়তো আমি সেই নামগুলো এখানে দিতে পারিনি, আই এম সরি, বাট আমরা সব জায়গায় ব্যবহার করতে পারি। ওয়ান্স এগেইন একটা কথা না বললেই না, আমি আমার জব লাইফে দেখে এসেছি, যেটা আমি ব্যক্তিগতভাবে এক্সপিরিয়েন্স, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট ইশিকাওয়া ডায়াগ্রাম খুব বেশি পরিমাণে ব্যবহার করে থাকেন। যারা আমার লেকচারটা শুনছেন তাদের মধ্যে যারা ইঞ্জিনিয়ারিং করে আছেন, যারা কোয়ালিটি করে আছেন, আশা করি আমার সাথে একমত হবেন যে এই জিনিসটা ছাড়া আমাদের চলাটা আসলেই অসম্ভব। ওকে, আমরা এখন নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। ফিশবোন বা ইশিকাওয়া ডায়াগ্রামের কিছু কম্পোনেন্ট আছে। শুধুমাত্র একটি মাছের বডি দেখলাম, কিছু কাটাকুটা দেখলাম, বাট না, আসলে থিমটা তা না। এর ভেতরে কিছু একটা রস আছে, রসটা বের করার চেষ্টা করি। সো হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ ফিশবোন ডায়াগ্রাম? আমরা কম্পোনেন্টগুলো দেখি। ফার্স্ট কম্পোনেন্ট হলো হেড অফ দ্য ফিশ। মাছের একটা মাথা আছে, মাছের মাথাটা হলো আমাদের একটা মূল কম্পোনেন্ট। সেকেন্ডলি আমরা দেখতেছি বোন অফ এ ফিশ। তাহলে লেজটার দিকে আমরা আর গেলাম না, কারণ এটা আসলে আমাদের চার্টে নাই, এটা সুন্দর করার জন্য লেজটা আনা হয়েছে। তাহলে আমার দুইটা পোর্শনই বেশি কাজে লাগে, হেড অফ ফিশ অ্যান্ড বোন অফ ফিশ। নেক্সট আমরা আসতেছি কম্পোনেন্টগুলোকে এখন আমরা একটু বিচ্ছিন্ন করি। কম্পোনেন্টগুলো যখন আমরা বিচ্ছিন্ন করতে গেলাম তখন দেখলাম মাথাটাকে আমরা বলতেছি হেড অর প্রবলেমস। এখানে আমরা হেড অর প্রবলেমস বলতেছি এবং এখানে আমরা 6টা ক্যাটাগরি দিয়ে রাখলাম, বাট এখনও কিন্তু আমরা ক্যাটাগরির কোনো নামকরণ করিনি। সো লেটস গো, আমরা এখন ক্যাটাগরিগুলোর নামকরণ করে দিই। ক্যাটাগরিগুলোর নামকরণ করার জন্য আমরা যে মেথোডোলজির উপরে বেস করে থাকি সেটাকে আমরা বলি 6M মেথোডোলজি। মার্কেটিংও এরকম কিছু মেথোডোলজি থাকে 4M, 5M, 6M, বাট ফিশবোনের জন্য আমরা যে মেথোডোলজি ইউজ করি সেটাকে আমরা বলি 6M মেথোডোলজি। 6M মেথোডোলজি বলতেছে মেশিন, ম্যান, মেথড, ম্যাটেরিয়াল, মেজারমেন্ট, মাদার নেচার। মাদার নেচারের আরেকটা শর্টকাট ফর্ম হতে পারে এনভায়রনমেন্ট, বাট এম সিরিয়ালটা লেখার জন্য আমরা এটাকে মাদার নেচার হিসেবে বলতেছি। সো স্কিপিং ফর নেক্সট স্লাইড। এখন আমরা এখানে এমগুলাকে বসাবো। আমরা মেশিনটাকে সেট করলাম, তৃতীয়ত আমরা ম্যানটাকে সেট করলাম, থার্ডলি মেথড সেট করে দিলাম, 4 ম্যাটেরিয়াল সেট করে দিলাম, 5th মেজারমেন্ট সেট করে দিলাম, 6th মাদার নেচার সেট করে দিলাম। আমি আবারও রিপিট করতেছি, মাদার নেচারটাকে আমরা এনভায়রনমেন্ট হিসেবে কাউজ করি, কিন্তু যেহেতু পাঁচটে আমরা এম বলে থাকি, সো ষষ্ঠটাকেও যদি আমরা এনভায়রনমেন্ট বলি এটা আসলে ম্যাচ হতে যাচ্ছে না, যে কারণে মাদার নেচার দিয়ে আসলে এনভায়রনমেন্টটাকেই বোঝানো হচ্ছে। এখন আমরা ধীরে ধীরে চেষ্টা করব যে ফিশবোন ডায়াগ্রাম, কজ ইফেক্ট ডায়াগ্রাম বা ইশিকাওয়া ডায়াগ্রামটা দিয়ে আমরা একটা এক্সাম্পল করার চেষ্টা করি। আমরা কোনো একটা প্রবলেম চিন্তাভাবনা করি এবং প্রবলেম চিন্তাভাবনা করে আমরা এই 6টা সেগমেন্টে বা ক্যাটাগরিতে কি কি বিবেচনা করতে পারি তার একটা স্ট্রাকচার দেখে নিই। নাম্বার 1, ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউতে আমি অনেক সময় ফেস করছি, কারণ আমি কোয়ালিটি পিপল হলেও আসলে মেশিন আমার সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত, কারণ আমার কোয়ালিটি বের হয় আসলে মেশিন দিয়েই। এখন ধরে নিলাম কোনো একটা মেশিন সাডেন শাটডাউন হয়, মানে ধূপধাপ শাটডাউন হয়ে যাচ্ছে। আসলে এখন এটা আমাদের জন্য তো প্রবলেম। আমার যতবারই শাটডাউন হবে ততবারই আমার কোয়ালিটি ডিফেক্ট হয়, নন কনফর্মিং হয়, আমরা প্রোডাক্টগুলো আটকে রাখি, ওই প্রোডাক্টগুলো থেকে আবার রিস্যাম্পলিং করতে হয়, রিস্যাম্পলিং করে আবার আমরা তার জেনারেল চেক করি, ফিজিকো কেমিক্যাল চেকগুলো করি, মাইক্রোবায়োলজিক্যাল আসপেক্টে চেকগুলো করি। এরপরে যদি স্যাটিসফ্যাক্টরি লেভেলই হয় তাহলে আমরা প্রোডাক্টটা রিলিজ দিই, নয়তো আমরা প্রোডাক্টটাকে ডেস্ট্রয় মোডে চলে যাই। কিন্তু এটা তো কোম্পানির জন্য একটা লস, আমার সিস্টেমে লস হচ্ছে।
সো মাস্ট এই মুহূর্তে আমাকে ফিশবোন অ্যানালাইসিস করতে হবে। সো ফিশবোন অ্যানালাইসিংয়ের জন্য একজন ইঞ্জিনিয়ারিং ডিভিশনের হেড অথবা টোটাল ইঞ্জিনিয়ারিং কোরকে দায়িত্ব দেওয়া হলো যে আমার মেশিন শাটডাউন হয়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ করে, সো আপনি ফিশবোন ডায়াগ্রামটা করে দেন। সো লেটস স্টার্ট। ইঞ্জিনিয়ারিং ডিভিশন আমাদেরকে জানালো যে মেশিনের এই সমস্যাটার কারণ হতে পারে এয়ারলাইনে প্রবলেম ছিল, হতে পারে মেশিনের সিগন্যালিং হয়তো কোনো একটা সমস্যা হচ্ছে, মেশিনের ইলেকট্রিক্যাল পালসে হয়তো সমস্যা হচ্ছে, যে কারণে মেশিন হঠাৎ করে ধাপধুপ বন্ধ হয়ে যাচ্ছে। ওকে, হিউম্যান রিলেটেড কোনো প্রবলেম আছে কি না, যখন এটা তাদের কাছে জানতে চাইলাম তখন তারা উত্তর দিল যে হ্যাঁ, হিউম্যান রিলেটেড প্রবলেম থাকতে পারে, অপারেটর ইজ নট ক্যাপাবল, অর্থাৎ অপারেটরকে আমরা সেই ক্যাপাবিলিটি দিতে পারিনি এবং অপারেটরের মনিটরিংও পর্যাপ্ত না। এখানে অপারেটর কম্পিটিবিলিটি এবং অপারেটরের ইমপ্রপার মনিটরিং বুঝাই দিচ্ছে যে তার ট্রেনিংটা দুর্বল। রাইস, তাহলে এখানে একটা প্রবলেম অবশ্যই থেকে যেতে পারে। এখন ইঞ্জিনিয়ারকে আমরা প্রশ্ন করলাম, কোরকে প্রশ্ন করলাম যে মেথড থেকে আমরা কি সমস্যা পেতে পারি। তো মেথড থেকে তারা আমাদেরকে জানালো মেনটেন্যান্সটা ইমপ্রপার হয়তো হয়ে গেছে অথবা মেশিন ক্লিনিংয়ের মেথডটা পর্যাপ্ত পরিমাণে সফল না। ওকে, দ্যাটস গুড, এটার কারণে আমার মেশিন ক্ষণে ক্ষণে শাটডাউন হতে যেতে পারে। দেন আমরা তাদের কাছে জানতে চাইলাম ম্যাটেরিয়াল বেস কোনো প্রবলেম আছে কিনা। সে আমাদেরকে জানালো যে হ্যাঁ, ম্যাটেরিয়াল স্পেয়ার পার্টস নট ইন হ্যান্ড। সেক্ষেত্রে হতে পারে মেশিনের বিভিন্ন পার্টস বিভিন্ন সময়ে চেঞ্জ করতে হয়। কিছু কিছু পার্টস, আমি এক্সাম্পল দিচ্ছি, কিছু কিছু পার্টস হয়তো বলতে পারে যে 3000 ঘন্টা কন্টিনিউ মেশিন মুভ করার পর আমার এই পার্টসটা চেঞ্জ করতে হবে, নাম্বার ওয়ান। কখনো কখনো বলতে পারে যে না, 750 ঘন্টা চলার পরে এটা অফ করতে হবে। কখনো বলতে পারে যে 1500 ঘন্টা চলার পরে, কন্টিনিউ চলার পরে মেশিনের এই অংশটা চেঞ্জ করতে হবে। তাহলে ওই অংশটা যদি আমরা সঠিক সময় চেঞ্জ না করি তাহলে মেশিন কী হবে, আমার ফলস সিগন্যালিং দেবে অথবা ফলস পারফরমেন্সে ঢুকে যাবে। ইয়েস, দিস ইজ অলসো এ পার্ট অফ রুট কজ। তাদেরকে আমরা প্রশ্ন করলাম মেজারমেন্ট নিয়ে কোনো ইস্যু আছে কিনা। তারা আমাদেরকে জানালো যে হ্যাঁ, ইলেকট্রিক্যাল লোড মেজার ইজ নট ওকে, অর্থাৎ মেশিন যতটুকু পাওয়ার নিতে পারবে অতটুকু হয়তো সেট করা হয় না। আমি জাস্ট আমার মতো করে এক্সাম্পল দিচ্ছি বেসড অন মানে এক্সিসে। ধরে নেন একটা মেশিন আমরা ধরে নিচ্ছি যে একটা মেশিন 120 কিলোওয়াট টানে, অর্থাৎ যখনই আমরা তাকে সুইচ বাটনটা, পাওয়ার বাটনটা অফ করব তখন সে কিন্তু 120 কিলোওয়াট টানবে না, সে কিন্তু তার চেয়ে বেশি পরিমাণে টান দিবে। আমি ধরে নিই 150 কিলোওয়াট সে টান দিচ্ছে, তাহলে ওই মেশিনটা স্টার্টিং লোডটা নেওয়ার জন্য তাহলে তার কিন্তু লাইন ফ্রিনেস দিয়ে রাখতে হবে 150 কিলোওয়াট। আমি যদি এখন মেশিন অপারেটিংয়ের জন্য লাগে 120 কিলোওয়াট, আমি দিয়েও রাখলাম 120 কিলোওয়াট, তাহলে কিন্তু মেশিন স্টার্ট হবে না, সে পাওয়ারটা নিয়েই সাথে সাথে মেশিন অফ হয়ে যাবে। সো দিস ইজ অলসো এ পার্ট অফ মেশিন সাডেন শাটডাউন, এটাও কিন্তু হতে পারে। সো দ্যাট ইজ দ্য নাইস পয়েন্ট। ফাইনালি চলে আসলাম মাদার নেচার নিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা, এনভায়রনমেন্ট নিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা। তো এই ক্ষেত্রে আমার ডিপার্টমেন্ট থেকে, ইঞ্জিনিয়ারিং কোর থেকে জানানো হলো যে হ্যাঁ, মেশিন বেসমেন্ট ইজ নট কম্প্যাটিবল। আপনারা হয়তো অনেকে জানবেন যে মেশিন বসানোর ক্ষেত্রে তার বেসমেন্টও কিন্তু একটা বড় ব্যাপার। তার বেসমেন্টে কিন্তু খুব স্মুথ হতে হবে, খুব হার্ড হতে হবে, তার পিএসআই লোড ক্যাপাসিটি খুব স্ট্রং থাকতে হবে, কারণ কম বেশি সব মেশিনই কিন্তু ভাইব্রেট করে, তাই না? তো মেশিনের ফ্লোর যদি সেই পরিমাণে কম্প্যাটিবল না হয় তাহলে এটাও কিন্তু আমার মেশিন শাটডাউনের একটা কজ হতে পারে। মেশিনের লেভেল পজিশনের নট ওকে, এখন মেশিনের লেভেল পজিশন মেশিনের 4টা কর্নার সমানভাবে লেভেলিং হয়নি, তাহলে সেটাও কিন্তু মেশিন শাটডাউন, সাডেন শাটডাউনের একটা ইস্যু হতে পারে। সো এটা জাস্ট একটা এক্সপিরিয়েন্স থেকে বসানো হলো যে আমরা ইঞ্জিনিয়ারিং কোর থেকে চিন্তা করলাম যে মেশিন হঠাৎ করে বন্ধ যাওয়ার কারণে আমাদের 6M কীভাবে সাপোর্ট করতে পারে। আজকে আমরা শুধু এতটুকু দেখলাম। এর পরবর্তীতে যখন আমাদের সময় বা সুযোগ হবে তখন আমরা দেখব এয়ারলাইন প্রবলেমের বিপরীতে আমাদের এক্সিস্টিং কন্ট্রোল কী ছিল, আমার এই মুহূর্তে কারেক্টিভ অ্যাকশন কী নিব, পরবর্তীতে প্রিভেন্টিভ অ্যাকশন কী নিব, রেসপন্সিবল কী হবে, ডেডলাইন কী হবে, এবং ফাইনালি কোন কোন অ্যাকশন প্ল্যান কখন কখন আমরা ডেডলাইনে কনভার্ট করে দিব। এই জিনিসটা হয়তো আমরা আজকে শো করব না, আমরা পরবর্তীতে ইলাবোরেটিং কোনো একটা পোর্শনে এটা আমরা শো করতে পারবো ইনশাল্লাহ। আমরা আরেকটা এক্সাম্পলে চলে যাই। এই এক্সাম্পলটা আমরা নিয়ে আসলাম কোয়ালিটি বেসিস থেকে। ফাঙ্গাস ইন বিস্কিট ইনসাইড দ্য প্যাকেট। আমি বাজার থেকে বিস্কিট নিলাম কিন্তু বিস্কিট আমি ফাঙ্গাস পেলাম, অবশ্যই এটা আমার দোষ না, এটা যে কোম্পানি প্রডিউস করছে তার দোষ। এখন সেই কোম্পানি আমাকে সেটার বিপরীতে ফিশবোন অ্যানালাইসিস করে সমাধানে যাবে। সো আমরা কোয়ালিটি ডিভিশন এবং প্রোডাকশন ডিভিশনকে ধরে নেন, প্রশ্ন করলাম যে মেশিন রিলেটেড কী কী সমস্যা থাকতে পারে। ইয়েস, তারা আমাদেরকে সিগন্যাল দিল ব্যাড সিলিং ইস্যু, রাইট, এটা আমাকে মেনে নিতে হবে, সে অনুযায়ী কাজ করা উচিত। হিউম্যান নিয়ে কী প্রবলেম থাকতে পারে, ইয়েস, হিউম্যান আমার মনিটরিং ঠিকভাবে করেনি, সেটাও একটা কারণ হতে পারে। মেথড নিয়ে কী প্রবলেম থাকতে পারে, ইয়েস, রং মেশিন রানিং মেথড, অর্থাৎ মেশিনের যে রানিংয়েরও কিন্তু একটা মেথড আছে, অর্থাৎ একটা মেশিনে স্টার্ট হবে কিন্তু সুইচটা চেপে দিলে স্টার্ট আপ হবে না, কারণ একটা মেশিনের জন্য কিছু সাপোর্ট দিতে হয়। এই সাপোর্টগুলোকে আমরা বলি ইউটিলিটি। পানি হলো একটা ইউটিলিটি, স্টিম হলো একটা ইউটিলিটি, এয়ার হলো একটা ইউটিলিটি, আবার ইলেকট্রিসিটি নিজেই একটা ইউটিলিটি। এই 4টা ইউটিলিটির কম্বিনেশনের মাধ্যমেই কিন্তু একটা মেশিন সাধারণত চলে। হয়তো কোনো একটা প্রবলেম হয়েছে, একটার আগে আরেকটা হয়ে গেছে, যে কারণে আসলে রং সিলিং হয়ে গেছে।
রং স্যাম্পলিং মেথড। এখন মেশিনের থেকেও আমাদের অনেক সময় স্যাম্পল করে কোয়ালিটি অ্যানালাইসিস করতে হয়, তাহলে বোঝা যাচ্ছে যে আমার স্যাম্পলিং মেথডটা রং হওয়ার কারণে আমার যে কিছু ডিফেক্টিভ প্যাকেট বের হয়ে যাচ্ছে সেটা আসলে আমরা ডিটেক্ট করতে পারিনি। সো এটাও একটা কারণ হতে পারে। ম্যাটেরিয়ালগত কী সমস্যা থাকতে পারে? ফয়েল লেয়ার কম্বিনেশন প্রবলেম। সাধারণত আমরা বাজারে ধরি না যে চকলেট, চিপস, চানাচুর, বিস্কিট যে কোনো ধরনের প্যাকেজিং ম্যাটেরিয়াল নেই কেন, এগুলোর কিন্তু আসলে লেয়ার আছে। কখনো সিঙ্গেল লেয়ার, ডাবল লেয়ার, ট্রিপল লেয়ার, ফিফথ লেয়ার। আমরা যে টেট্রা প্যাকের প্যাকেটে যে জুস খাই, মিল্ক খাই, এগুলো কিন্তু আসলে 6টা লেয়ার থাকে, বোঝা যায় না। তাহলে এই লেয়ার কম্বিনেশনে কোনো প্রবলেম আছে কিনা সেটাও একটা ফ্যাক্টর। মেজারমেন্টের থেকে যদি আমরা চিন্তা করে থাকি যে হ্যাঁ আমার হয়তো যে প্যাকেজিং ম্যাটেরিয়াল বা ফয়েল ম্যাটেরিয়াল তার মেজারমেন্টে কোনো একটা প্রবলেম আছে, অর্থাৎ মেশিন যে ম্যাটেরিয়ালটাকে সিল করবে, প্রোডাক্টটাকে সিল করবে, তাহলে সেই ক্ষেত্রে তার ফয়েল মেজারমেন্টটাও কিন্তু সঠিক থাকতে হবে, নয়তো মেশিন কিন্তু তার গতিতে চলে যাবে, তো নিজস্ব কোনো ব্রেন নাই। তাহলে ফয়েল মেজারমেন্ট রং থাকার কারণে সে রং সিল দিয়ে চলে যাচ্ছে, এটা হয়তো কেউ ডিটেক্ট করতে পারেনি। এটা একটা মেজর ইস্যু। মাদার নেচার ইস্যুতে যদি আমরা আসি যে এনভায়রনমেন্টাল কোনো এফেক্ট আছে কিনা, হ্যাঁ বলা হলো যে রুম টেম্পারেচার ইনকম্প্যাটিবিলিটি। ইয়েস, রাইট। রুম টেম্পারেচার ইনকম্প্যাটিবিলিটি হওয়ার কারণেও অনেক সময় ব্যাড সিলিং হতে পারে। আমার লাইফ থেকে যেটা আমার এক্সপিরিয়েন্স যদি আমি শেয়ার করতে চাই, সেটা হলো ধরি আমার রুম টেম্পারেচার মেনটেন করিনি 18, 20, 22, এটা হলো সাধারণত 20 ± 2। এই টেম্পারেচারটা আসলে ম্যান্ডেটরি ব্যবহার করা উচিত গুড সিলিংয়ের জন্য এবং প্রোডাক্ট কোয়ালিটি মেনটেনের জন্য, যেহেতু আমরা আলাপ করতেছি বিস্কিটের ব্যাপারে। এখন ধরলাম সিলিং রুমের রুম টেম্পারেচারটা মেনটেন করা হয়নি, তাহলে এতে কী সমস্যা হতে পারে? যখন মেশিন একটা পেপারকে সিল করে, ফয়েলকে সিল করে, তখন কিন্তু অনেক টেম্পারেচার থাকে, প্রচুর টেম্পারেচার থাকে, এবং এটা কিন্তু খুব সেকেন্ডের কম সময়ে সে সিলটা করে দেয়। রুমটা যদি পর্যাপ্ত পরিমাণে কুলিংয়ের ব্যবস্থা না থাকে, তাহলে ওই প্যাকেটটার হিট থেকে কুলিংয়ে আসতে অনেক সময় খায়, ওই সময়ের ভিতরে প্যাকেটটা ডিফর্ম করে ফেলে। দ্যাট ইজ দ্য মেইন ইস্যু, অর্থাৎ রুম টেম্পারেচার একটা ইম্পর্ট্যান্ট পার্ট। সো আমার মনে হচ্ছে ফাঙ্গাসিন বিস্কিট ইনসাইড দ্য প্যাক, এটা নিয়ে আমরা মোটামুটি অনেকটা ডিটেলস আলাপ করে ফেলছি। লাস্ট আমরা একটা এক্সাম্পল দেখব। লাস্ট এক্সামটা হলো প্রোডাক্ট ডায়ামিটার আউট অফ স্পেসিফিকেশন। অর্থাৎ একটা প্রোডাক্ট আমি তৈরি করতে যাচ্ছি, কিন্তু প্রোডাক্টের যে ডায়ামিটার সেটা আমার স্পেসিফিকেশনে মিট করছে না। এই ক্ষেত্রে আমরা ইঞ্জিনিয়ারিং ডিভিশনকে আমরা কল করলাম যে আপনি এটার বিপরীতে আমাদেরকে একটা রুট কজ অ্যানালাইসিস করে দেন বেসড অন 6M। তখন তারা আমাকে অ্যানালাইসিস করে দিল। মেশিনের রং স্পিড হতে পারে, মেশিনের রং ফিড রেট। ফিড মানে হচ্ছে আসলে মাছের বা মুরগির খাদ্য না, মেশিনে যেটা ঢুকে সেটাকে ফিড বলা হয়। ইনসাফিসিয়েন্ট কুলেন্ট ইনপুট, অর্থাৎ মেশিনে একটা কুলিং কিছু সিস্টেম থাকে, কখনো এয়ার কুলিং হতে পারে, অয়েল কুলিং হতে পারে, ওয়াটার কুলিং হতে পারে, কুলিং টাওয়ার হতে পারে, চিলার বেসড কুলিং হতে পারে। তাহলে কুলিং সিস্টেমটা ইনসাফিসিয়েন্ট, এটার কারণে কিন্তু আসলে আমাদের প্রোডাক্টের ডায়ামিটারে অনেক সমস্যা হতে পারে। হিউম্যান জনিত কী কী সমস্যা থাকতে পারে, তারা আমাদেরকে অ্যানালাইসিস করে দিল যে হিউম্যানের ভিতর মনিটরিং প্রবলেম থাকতে পারে, ইনএক্সপিরিয়েন্স অপারেটর, এটা একটা ইস্যু হতে পারে, ইমপ্রপার ট্রেনিং, আমি একটা লোক নিলাম কিন্তু অপারেটরটাকে আমি পর্যাপ্ত ট্রেনিং দিতে পারলাম না, তাহলে আলটিমেট রেজাল্টটা কি? ডিফেক্টিভ প্রোডাক্ট। কারণ ও কিন্তু মেশিন চালাচ্ছে, কিন্তু ও কিন্তু বুঝতেছে না যে ওর মেশিনের চালানোর কারণেই, চালানোর কারণে আমার ডিফেক্টটা বেরোচ্ছে। সো দ্যাটস আ পার্ট অফ রুট কজ অলসো। মেথডের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে রং মেশিন রানিং মেথড, মেশিন রানিং হচ্ছে কিন্তু রং মেথডে রানিং হচ্ছে। রং স্যাম্পলিং মেথড, আর্লিয়ার উই হ্যাভ ডিসকাসড, কিছুক্ষণ আগেও আমরা এটা নিয়ে ডিসকাস করছি। ম্যাটেরিয়ালগত ইস্যু কী হতে পারে? ম্যাটেরিয়াল হার্ডনেস টু হাই। এখন আমি স্পেসিফিকেশন দিলাম একটা ম্যাটেরিয়ালের, আমার ফয়েল ম্যাটেরিয়াল ধরেন থাকার কথা ছিল 40 মাইক্রন থিকনেস, কিন্তু এটা যদি আমার 60 মাইক্রন থিকনেস হয়, তাহলে ওই মেশিনের জন্য এটা আসলে কম্পিট করতেছে না। সেক্ষেত্রে আমার কী হতে পারে? আমার স্পেসিফিকেশন ডিফেক্ট দেখাতে পারে। ক্যালিপার্স আর নট ক্যাপাবল। এখন মেশিনের কিন্তু অনেক ধরনের ক্যালিপারিং সিস্টেম আছে বা মেজারিং এলিমেন্ট আছে। একটা মেশিন সাধারণত কিছু মেজারেবল ইউনিট নিয়ে চলে। আমরা সাধারণত অনেক মেশিনে প্রেশার গেজ দেখতে পাই, তাহলে প্রেশার গেজ কিন্তু ওয়ান কাইন্ড অফ ক্যালিপার, তাই না? সে আমাকে একটা কিছু না কিছু সিগন্যাল দিচ্ছে, মেজার দিচ্ছে যে মেশিনের প্রেশার 2 কেজি, 4 কেজি, 5 কেজি, সে আমাকে একটা সিগন্যাল দিচ্ছে, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ ক্যালিপার্স। মেশিনের মধ্যে আমরা টেম্পারেচার মিটার দেখতে পাই, টেম্পারেচার মিটার থাকে, কখনো টেম্পারেচার গ্যাস থাকে, কিছু মেশিনে থার্মোকাপল থাকে, কিছু মেশিনে থার্মোস্ট্যাট থাকে, কিছু মেশিনে সেন্সর থাকে। অনেক ধরনের সেন্সর পাওয়া যায়। PT10 নামে একটা সেন্সর থাকে, যেটা মানে ডিজিটালি সে সিগন্যাল দিয়ে থাকে। কিছু মেশিনে PT100, হাইলি ক্যাপাবল মেশিন বা হাই পারফরমেন্স মেশিনগুলোতে PT100 সেন্সর দেওয়া থাকে। তাহলে এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ ক্যালিপার, কারণ এরা আমাকে কী করে, মানে কোনো কিছু আমাকে রিডিং দিচ্ছে। তাহলে দেখা গেল যে আমরা হিসাব করে দেখলাম যে ক্যালিপারগুলো ক্যাপাবল না, অর্থাৎ ক্যালিপারগুলো আসলে আউট অফ অর্ডার বা ডেড লেভেলে চলে গেছে, সবগুলো না, কিছু একটা। দ্যাট ইজ দ্য পার্ট অফ মেজারমেন্ট অলসো। মাদার নেচারের ক্ষেত্রে দেখলাম যে ওই রুমটাতে আসলে নয়েজ অনেক হাই,
এখন কথা হতে পারে যে রুমে হাই নয়েজ হলে আসলে কী সমস্যা? ইয়েস, হাই নয়েজের সাথে স্পেসিফিকেশন বা ডায়ামিটারের কী সমস্যা? ওকে, এটার সমস্যাটা হলো একটা না একটা হিউম্যান তো জিনিসটা চালাচ্ছে, মেশিনটা চালাচ্ছে। রুমটাতে যদি খুব বেশি পরিমাণে নয়েজ থাকে তাহলে ওই লুকটা কিন্তু আসলে আর্গোনমিক্সের ইস্যুতে পড়ে যায়, ঠিক না? তার কিন্তু কাজে মনোযোগ আসে না। তা যেখানে কাজে মনোযোগ আসে না সেখানে আলটিমেট রেজাল্টটা কি ডিফেক্ট, এটাও একটা পার্ট হতে পারে। রুম টেম্পারেচার ইনকম্প্যাটিবিলিটি, ইয়েস, রুম টেম্পারেচার অনেক গুরুত্বপূর্ণ, কারণ মানুষ লং টাইম এক্সপোজার ইন হাই নয়েজ, লং টাইম এক্সপোজার ইন হাই টেম্পারেচার, এই জিনিসটা কিন্তু মানুষের জন্য খারাপ। কারণ সে যদি তার ব্রেনটাকে পর্যাপ্ত পরিমাণে ফিট দিতে না পারে তাহলে তারই রেজাল্টই হয় কি ব্যাড কোয়ালিটি, অর্থাৎ সে পর্যাপ্ত ভালোভাবে মেশিনটাকে মনিটর করতে পারেনি। আর মেশিনকে ভালোভাবে মনিটর না করার রেজাল্টই হলো আমার ডায়ামিটার স্পেসিফিকেশন আউট হয়ে যাচ্ছে। সো দ্যাট কুড বি এ পার্ট। আপনারাও যখন আপনারা এখানে অ্যানালাইসিস করবেন হয়তো দেখা যাবে যে এর চেয়ে বেশি পরিমাণে আসতে পারে। সো ইটস এ স্যাম্পল কপি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। ওকে গাইজ, এখন আমরা হিস্টোগ্রাম নিয়ে আলোচনা করবো। হোয়াট ইজ হিস্টোগ্রাম? হিস্টোগ্রাম আর কিছু না, হিস্টোগ্রাম হলো ওয়ান কাইন্ড অফ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডিস্ট্রিবিউশন। আমি যদি সহজ বাংলা ভাষায় বলি যে খাড়া কিছু কলাম, কাছে কিছু কলাম থাকবে, সেটাকে আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেবে, দ্যাট ইজ দ্য হিস্টোগ্রাম। হিস্টোগ্রামে এই যে খাড়া কলমগুলো বা দাঁড়িয়ে থাকা কলামগুলো, সেগুলোকে আমরা এক কথায় বিন বলি, এবং এই জিনিসটা আবিষ্কার করেন ব্রিটিশ ম্যাথমেটিশিয়ান মিস্টার কার্ল পিয়ারসন। আমরা মূল ইস্যুটাতে ঢুকে যাই। তার আগে আমরা জেনে নিই হিস্টোগ্রামও কোথায় ইউজ করতে পারি। আমরা এই স্লাইডে বেশি একটা সময় দিব না, ওয়ান সেকেন্ড রিপিট করতেছি, প্রচুর জায়গাতেই এটা ইউজ করা যায়, মানে এটা কাউন্টলেস এরিয়া। এবং সবচেয়ে বড় কথা হলো ইঞ্জিনিয়ারিং এবং কোয়ালিটি কন্ট্রোল, তারা এই জিনিসটাকে খুব বেশি পরিমাণে ব্যবহার করে থাকে বেসড অন মাই এক্সপিরিয়েন্স, যে কারণে আমি ইঞ্জিনিয়ারিং এবং কোয়ালিটি কন্ট্রোল এই দুটো জিনিসটাকে আমি আলাদাভাবে মার্ক করে রেখেছি। হিস্টোগ্রামের কম্পোনেন্টগুলোকে আমরা জেনে নেই যে আসলে এখানে কী কী কম্পোনেন্ট নিয়ে একটা হিস্টোগ্রাম তৈরি হয়। ফার্স্ট কম্পোনেন্ট ভার্টিক্যাল অ্যাক্সিস ডাটা। একটা ভার্টিক্যাল ডাটা বসানোর জন্য একটা অ্যাক্সিস থাকে, যেটাকে আমরা ওয়াই অ্যাক্সিস নর্মালি বলে থাকি। হরাইজন্টাল অ্যাক্সিস ডাটা, যেটাকে আমার হরাইজন্টালি কিছু ডাটা সেট করতে হবে, সেটাকে আমরা বলতে পারি 2 পয়েন্টে, অর্থাৎ এক্স অ্যাক্সিস ডাটা বলতে পারি। আমাদের যখন ডাটা বেসটা তৈরি হয়ে যাবে তখন আমরা কিছু বার বা খাড়া কলাম দেখতে পারবো। এইটাই হলো আমার মূল গ্রাফ। আমাদের একটা টাইটেল থাকতে হবে যে হিস্টোগ্রামটা আসলে কার উপরে তৈরি করেছি। আমরা যখন কিছুক্ষণ আগে একটা জিনিস আপনাদেরকে শেয়ার করছিলাম যে ধরে নিই আমার হাতে 4000 ডাটা আছে, 4000 ডাটা 4000 রো, এক্সেলের রো কাভার করে রাখছে। তাহলে এতগুলো ডাটা থেকে আমি তথ্য কিভাবে পেতে পারি? নেভার এভার, কেউই কোনো তথ্য বের করতে পারবে না। একমাত্র ওই ডাটাটাকে যখন আমরা হিস্টোগ্রামে বসাবো তখন হয়তো এরকম একটা চার্ট দেখতে পাবো। হ্যাঁ, নাও আমরা এখানে একটা সিদ্ধান্ত নিতে পারি যে 30 থেকে 35 এতটুকু সীমানার ভিতরে আমার ডিফেক্টের পরিমাণ হয়তো বেশি, অথবা 30 থেকে 35 এই কাউন্টের ভিতরে হয়তো আমার ভালোর পরিমাণ বেশি। আমি কিছু না কিছু বুঝতে পারতেছি, রাইট? হিস্টোগ্রাম আমাকে এই ধরনের একটা রিপ্রেজেন্টেশন দিতে পারে। ফাইনালি আরেকটা জিনিস থাকে লিজেন্ড মানে হচ্ছে যে আমি আসলে কোন সেলে কী দেখাচ্ছি, আমি এক্স অ্যাক্সিসে কী দেখাচ্ছি, ওয়াই অ্যাক্সিসে কী দেখাচ্ছি, এটাকে একটু স্পষ্ট করে লিখে দিলে এটাকে সাধারণত লিজেন্ড বা হেডলাইন বলা হয়, যে এটা দিয়ে আমরা আসলে গ্রাফটাকে কাউন্ট করতে পারি। হিস্টোগ্রামে অনেকটা শেপ থাকে। যারা আপনারা যদি কেউ হিস্টোগ্রাম অ্যানালাইসিস করে থাকেন, আই ডু বিলিভ, আমি বিশ্বাস করি যে আপনারা অনেকেই এটা হয়তো ইউজ করছেন, অবশ্যই করার কথা। তো হিস্টোগ্রামে সাধারণত আমরা 5 ধরনের ক্যাটাগরি দেখতে পাই, তার আসলে চেহারার উপরে ভিত্তি করে, ঠিক আছে? এই 5 ধরনের ক্যাটাগরির প্রথম ক্যাটাগরিকে বলা হচ্ছে নর্মাল বা বেল শেপড, ঠিক আছে? এই প্রথম ছবিটাই হলো ঠিক তার মতো। রাইট স্কিউড, অর্থাৎ ডান দিকে তার চলে যাওয়া, লেফট স্কিউড, বাম দিকে চলে যাওয়া, বাই মডেল, সে 2টা করে তার একটা চূড়া থেকে যাবে, ইউনিফর্মস, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত সেম থাকবে। এই 5টা ক্যাটাগরির হিস্টোগ্রাম আমরা সাধারণত দেখতে পাই, যেটা আমরা এখনই আপনাদেরকে শো করব। রাইট নাও আমরা শো করতেছি। এটাকে আমরা বলতেছি নর্মাল ডিস্ট্রিবিউশন, এটাকে আমরা বেল, অর্থাৎ আমরা যে টেবিলের উপরে রাখা যে কলিং বেল, সেগুলো আসলে তো ছোট ডোম বা ছোট মিনারের আকৃতি থাকে, এটা আসলে সেটাকেই বলা হচ্ছে বেল শেপ, ঠিক আছে? এটাকে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন হিসেবে ধরে নিলাম। নাম্বার 2, রাইট স্কিউড। আমরা যদি একটুখানি ছবিটা দেখার চেষ্টা করি, যে গ্রাফিক্যাল স্ট্রাকচারটা, যে সবগুলো কলাম কিন্তু শুরুর দিকে বেশি ছিল, কিন্তু আস্তে আস্তে ডান দিকে সে কিন্তু ন্যারো ডাউন হয়ে যাচ্ছে, এটাকেই আমরা বলতেছি রাইট স্কিউড, অর্থাৎ ধীরে ধীরে কমে যাচ্ছে। এখন এটার সাথে আমরা একটা স্যাম্পলটা নিয়ে নিলাম। ধরে নিই আপনার মেশিন থেকে 1 লক্ষ পিস প্রোডাকশন তৈরি হলো। 1 লক্ষ পিস প্রোডাকশনের তৈরি হওয়ার ক্ষেত্রে ধরেন আমরা প্রতি 30 মিনিটের একটা ডিস্ট্রিবিউশন তৈরি করলাম, যে প্রথম 30 মিনিটে তৈরি হলো, তার মধ্যে ডিফেক্ট হলো 50,
দ্বিতীয় ছবিটাতে সেলটাতে চিন্তা করে নিলাম যে দ্বিতীয় 30 মিনিটে যা তৈরি হয়েছে তার মধ্যে ডিফেক্ট হলো 40, এরপরে ডিফেক্ট হবে 30, ধীরে 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 ডিফেক্টটা নীল হচ্ছে। অর্থাৎ এই ডায়াগ্রামটা আমাদেরকে বুঝাই দিচ্ছে আমরা যদি এর বিপরীতে একটা ডিফেক্টিভ ডায়াগ্রাম তৈরি করি তাহলে মেশিন শুরুর দিকে ডিফেক্টটা বেশি দিছে এবং লাস্টের দিকে আস্তে আস্তে সে অটো মোডে বা গুড মোডে চলে আসছে, তার ডিফেক্ট কম। এটাও কিন্তু আমাদের জন্য একটা সিদ্ধান্ত হতে পারে। বেসিক্যালি যেহেতু আমি একজন ফুড কোয়ালিটি প্রফেশনাল, সো আমি কিন্তু এই জিনিসগুলো অ্যানালাইসিস করি এবং করতে হয়। ঠিক আছে, আমরা অনেক ক্ষেত্রে রেয়ার ক্ষেত্রে আমরা এগুলোর মধ্যে একটা ক্লোজ সিমিলারিটি পাই যে মেশিন শুরুর দিকে ডিফেক্ট দিচ্ছে, ধীরে ধীরে ডিফেক্টটা কমে যাচ্ছে। নেক্সট সেশনে আমরা যখন এগুলো সব আলাদাভাবে আলাপ করব, যেমন হিস্টোগ্রাম নিয়ে ডিটেলস একটা লেকচার হবে, তখন বাই এক্সাম্পল আমরা এগুলো দেখাই দিতে পারবো যে কোথায় কোথায় আসলে এগুলো রিলেটেড। এরপরে আমরা দেখতে পেলাম যে লেফট স্কিউড, অর্থাৎ যে কমে যাওয়ার সম্ভাবনাটা বাম দিকে। অর্থাৎ একটা মেশিন যখন স্টার্ট হয় শুরুর দিকে কোনো সমস্যা নাই, কিন্তু ধীরে ধীরে সমস্যা বাড়তেছে। ঠিক আছে, এই জিনিসটা আসলে শুনতে অদ্ভুত লাগলেও আমরা কিন্তু এগুলোতে আসলে প্র্যাকটিক্যালি এগুলো আমরা ফেস করছি। ঠিক আছে, আজকে তো আমি 1-to-1 কথা বলার কোনো সুযোগ পাচ্ছি না, আমি ডেলিভারি দিচ্ছি, আপনারা শুধু শুনে যাবেন হয়তো। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হয়তো আমার একটা ক্লোজ ইন্টারাকশন হচ্ছে না, কিন্তু যদি কখনো আপনাদের সাথে ক্লোজ ইন্টারাকশনের সুযোগ থাকে তখন এটা কিন্তু উইথ এক্সাম্পল আমরা এটা বুঝাই দিতে আপনাকে পারবো যে ইট ইজ পসিবল, এটাও কি নেচারে এক্সিস্ট করে। এখানে আমরা চলে আসি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন একটা মজার ব্যাপার। এই ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনটা হলো যে শুরুতে যে সমস্যা শেষেও একই সমস্যা। আমি জানি না যে এখানে আপনারা যারা আমাদের এই সেশনটাই আমি বলবো না যে এটা একটা ট্রেনিং সেশন, এটা একটা হলো আলোচনা সেশন, একপাক্ষিক একদিক থেকে। ঠিক আছে, মানে সিঙ্গেল সাইড ফ্লো। কেউ যদি মিল্ক ইন্ডাস্ট্রিতে কাজ করে থাকেন, কেউ যদি জুস ইন্ডাস্ট্রিতে কাজ করে থাকেন, আপনাদের যদি অ্যাসেপটিক ট্যাঙ্ক নামে কোনো ট্যাঙ্ক থেকে থাকে, ধরে নিলাম কোনো কারণে আপনার অ্যাসেপটিক ট্যাঙ্কে প্রবলেম হয়ে গেল, কেউ আমরা ধরতে পারলাম না, ইঞ্জিনিয়ারিংও ধরতে পারেনি, কোয়ালিটি টিমও ধরতে পারেনি, তাহলে সেই অ্যাসেপটিক ট্যাঙ্ক থেকে পাস হয়ে যতগুলো প্রোডাক্ট বের হবে সবগুলো প্রোডাক্ট একটা সমান তালে নষ্ট হতে থাকবে। এটাকে আমরা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ ডিফেক্ট বলতে পারি। এটাও এক্সপিরিয়েন্স করা হয়। এখন আমরা চলে আসি যে বাই মডেল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা সমান পরিমাণে পিক, কিন্তু মজার ব্যাপার হলো দুইটা পিকই কিন্তু সেম স্টাইলের। প্রথম পিকের 3টা অংশ যে স্ট্রাকচারে আছে, দ্বিতীয় পিকের 3টা অংশ একই স্ট্রাকচারে আছে। আসলে এই ধরনের সিমেট্রিক্যাল মডেল আমরা আসলে কখন পেতে পারি? এক্সাম্পল, যারা আমরা ফুড কোম্পানিতে আছি, আমরা ধরে নিই সাধারণত আমরা ইঞ্জিনিয়ার বা কোয়ালিটি ডিভিশন, আমরা কাঁধে কাঁধ রেখেই কিন্তু কাজ করি। একটা কোয়ালিটি প্রোডাক্ট বের করার জন্য শুধুমাত্র কোয়ালিটি ডিভিশন না, ইঞ্জিনিয়ারিং ডিভিশনও সমানভাবে আমাদের সাথে কাজ করতে হয়। ঠিক আছে, সো ধরে নিলাম মেশিনের একটা রিল চেঞ্জ হবে, যে প্রতি 2 ঘন্টা পরে পরে মেশিনের একটা রিল চেঞ্জ হবে, এবং প্রতি 2 ঘন্টা পর রিল চেঞ্জ হওয়ার সাথে সাথে আপনি যদি ডিস্ট্রিবিউশন অ্যানালাইসিস করেন আপনার ডিফেক্ট থেকে, দেখবেন প্রতি 2 ঘন্টা পরে পরে একটা পিক দেখাচ্ছে। এরকমভাবে কয়েকটা পিক, পরপর 4টা পিক যদি আপনি পেয়ে যান, তাহলে আপনাকে মাস ধরে নিতে হবে যে আপনার চেঞ্জ ওভারের সাথে প্রবলেম হচ্ছে, যে কারণে প্রতি 2 ঘন্টা পরে তার পিকটা সেম থেকে যাচ্ছে। ফাইনালি আসতেছি নন সিমেট্রিক বাই মডেল। এটাও কিন্তু একটা মজার ব্যাপার। আমি পেপার চেঞ্জ করলাম, পেপার চেঞ্জ করার সাথে সাথে ধরে নিই যে আমার এই প্রবলেমটা হয়ে গেছে। এখন ধরলাম 8 ঘন্টা পরে আমার শিফট চেঞ্জ হয়ে গেল, তাহলে শিফট চেঞ্জ হওয়ার সাথে সাথে অপারেটর চেঞ্জ হয়েছে। অপারেটরের চেঞ্জ হওয়ার সাথে সাথে মেশিন যদি পূর্বের অপারেটর একটা শর্ট স্টপ দিয়ে রাখে, তাহলে এখানে আবার আরেকটা প্রবলেম শুরু হলো। কিন্তু এই প্রবলেমটা কিন্তু মজার ছিল সিমেট্রিক বাই মডেল, অর্থাৎ প্রতি 2 ঘন্টা পরে পরে পিক দিবে। আর সে কিন্তু 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 30 মিনিট এলোমেলো পিক দিবে, এবং তার পিকিং লেভেল কিন্তু তার মতো সিমেট্রিক্যাল হবে না। দেখুন এই দুটো কিন্তু সিমেট্রিক্যাল, এটা এবং এটা সিমেট্রিক্যাল, কিন্তু ফাইনালি যেটা নন সিমেট্রিক্যাল বলা হচ্ছে, প্রথম পিক আর দ্বিতীয় পিক কিন্তু সিমেট্রিক্যাল না, সাদৃশ না, ভিন্ন স্টাইলের। তার মানে তার বিভিন্ন ক্যাটাগরি তাকে হিট করতেছে। তো রিয়েলি আমরা আমাদের অপারেশনে এই ধরনের জিনিসগুলো ফেস করি, এবং ফেস করতে করতে আমরা আসলে আমাদের অপারেশনটাকে সেভাবে সাস্টেইনেবল মোডে নিয়ে আসছি। এখন হয়তো আমরা এগুলো পাই না, বাট আমাদের এক্সপিরিয়েন্স আছে। আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে যাচ্ছি, সেটা হলো প্যারিটো চার্ট। আমরা এখন প্যারিটোটা দেখি। সবারই জানার কথা যে ভিলফ্রেডো প্যারিটো নামে একজন মহান ব্যক্তি, ঠিক আছে, একজন ইটালিয়ান ইকোনমিস্ট ছিলেন, উনি প্যারিটো চার্টটা তৈরি করেন। আসলে প্যারিটো চার্টটা কি? প্যারিটো চার্টটা আসলে কিছুই না, এটা হলো একটা বার গ্রাফ এবং লাইন গ্রাফ। একটু আগে আমরা যেটা দেখছি এটা কিন্তু আসলে ছিল বার গ্রাফ, আর প্যারিটো চার্টটা হলো এর মধ্যে বার গ্রাফটা যেমন থাকবে তার সাথে প্যারালালি একটা লাইন চার্টও থাকবে। এই বার চার্ট এবং লাইন চার্ট দুটার কম্বিনেশনে একটা প্যারিটো চার্ট তৈরি হয়। এখন প্যারিটো চার্টের কয়েকটা ক্যারেক্টারিস্টিক্সটা আমরা দেখে নিই। এটা একটা ভার্টিক্যাল চার্ট, এটা ডিসেন্ডিং অর্ডার, ঠিক আছে, দেখুন শুরু থেকে শেষ দিকে। এখানে আমরা চিন্তা করি যে এটা ডিসেন্ডিং অর্ডার। কিউমুলেটিভ পার্সেন্টেজ লাইন, এইটা ড্র করার জন্য আমাকে একটা কিউমুলেটিভ হিসাব বা ফ্রিকোয়েন্সিটাকে আমার কিউমুলেটিভ
প্লাস করে নিতে হবে। অ্যাক্সিস লেভেল অর্থাৎ এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস লেভেল থাকে, এটার কিছু ক্যাটাগরি লেভেল থাকে এবং এই জিনিসটার মূল ব্যাপারই হলো যে সে দুইটা জিনিসের উপরে মেজর ফোকাস দেয়। সেই জিনিসটাকে আমরা বলে থাকি ভাইটাল ফিউ আর ট্রিভিয়াল মেনি। ভাইটাল মানে খুবই গুরুত্বপূর্ণ, আমাদেরকে নজর দিতে হবে, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ নজর দিতে হবে এরকম পরিমাণ থাকে ফিউ সামান্য, আর ট্রিভিয়াল অর্থাৎ ছোটোখাটো লেজ এগুলো থাকে অনেক বেশি। প্যারিটো চার্ট আমাদেরকে সেই জিনিসটাই হেল্প করে দেয়, অর্থাৎ আপনার হাজারটা প্রবলেমের ভিতরে কোন অল্প সংখ্যক পয়েন্টের উপরে আপনি কাজ করবেন এবং কাজ করলে বাকি অনেকগুলো পয়েন্ট আপনার সলভ হয়ে যাবে, সে আমাকে সেই নিখুঁত একটা ক্যালকুলেশন দেখায় দেয়। সর্বোপরি আরও একটা ব্যাপার আছে, প্যারিটো ডায়াগ্রামের আরেকটা নাম হলো 80-20 রুল। 80-20 রুলটা আসলে এখানে আর বলতে চাচ্ছি না, জাস্ট আগের কথাটাই ঠিক থাকে যে আমরা 100টা প্রবলেম যদি থাকে তাহলে 100টা প্রবলেমের মধ্যে আমরা 20টা প্রবলেম যেটাকে আমরা ভাইটাল ফিউ বলতেছি সেগুলো কাজ করব, তাহলে 80টা প্রবলেমের মধ্যে অনেকগুলো প্রবলেম অটোমেটিক সলভ হয়ে যাবে অথবা ভ্যানিশ হয়ে যাবে। একইভাবে চলে আসতেছে প্যারিটো চার্ট কোথায় ইউজ করব, ওয়ান্স অ্যাগেন একই কথায়। সো এই স্লাইডটাতে আমরা বেশি একটা সময় দিব না, আমরা সবগুলো জায়গাতে ব্যবহার করতে পারতেছি, বাট ইঞ্জিনিয়ারিং কোর এবং কোয়ালিটি কোর এরা খুব বেশি পরিমাণে এটা ব্যবহার করতে পারবে বা এটা ব্যবহার করার জন্য তাদেরকে উদ্যোগী হতে হয়। প্যারিটো চার্টের কম্পোনেন্টগুলো আমরা দেখি। ফার্স্ট অফ এটার একটা অ্যাক্সিস থাকে, এক্স অ্যাক্সিস থাকে, ওয়াই অ্যাক্সিস থাকে, এটাতে 3 নম্বর একটা বার ডায়াগ্রাম থাকে, 4 নম্বর হলো একটা লাইন ডায়াগ্রাম থাকে এবং এইখানে কথা হলো সে একটা ভাইটাল ফিউ নামে একটা পোর্শন দেখিয়ে দেয়। আমরা যদি এখানে একটু চিন্তা করে থাকি যে এখানে 80% দেখানো যাচ্ছে এবং এইখানেও কিন্তু এই যে ফ্রিকোয়েন্সির 80% দেখানো যাচ্ছে, এই 80% লাইনে আমাদের যেটা থাকে এতটুকু কিন্তু আমরা ভাইটাল ফিউ ধরতেছি এবং ফাইনালি যেটা থাকতেছে আমার ট্রিভিয়াল মেনি, আর বাকি যে অংশগুলো এগুলোকে আমরা ট্রিভিয়াল বলতেছি। আমি পয়েন্টার দিয়ে দেখিয়ে দিচ্ছি, এতটুকু অংশকে আমরা বলতেছি যে ভাইটাল ফিউ, অর্থাৎ রং সাপ্লায়ার, অ্যাক্সেস কাউন্ট এবং টু ফিউ কাউন্ট, এই 3টা সেলের ভিতরে যদি আমরা সমাধান নিয়ে আসতে পারি তাহলে আশা করি বাকিগুলোও আমাদের অনেকটা সমাধান হয়ে যাবে। সেগুলো নিয়ে আমাদের তেমন একটা চিন্তা করার প্রয়োজন হয় না, কারণ ওইগুলো আসলেই হয়তো এলিমিনেট হয়ে যায় অথবা ভ্যানিশ হয়ে যায়। আর এখানে অতিরিক্ত অংশটাকে বলা হচ্ছে ইউজফুল মেনি বা ট্রিভিয়াল মেনি। সাধারণত দেখা যায় কি কাজ করতে গেলে এইগুলোর উপরে আমাদের সময় চলে যায়, আমরা এই কাজগুলো করতে বেশি আগ্রহী হয়ে যাই, কিন্তু আসলে বাস্তবিক পক্ষে তা না। এই 3টা অংশ সমাধান করে দিলে ওগুলো সমাধান হয়ে যায়। ঠিক আছে, এটা হয়তো আমরা আরও এক্সাম্পলে গেলে আমাদের ভালো পরিষ্কার হয়ে যাবে নেক্সট টাইমে। কন্ট্রোল চার্ট, কন্ট্রোল চার্টটা আসলে কি, প্রসেসের একটা বিহেভিয়ার থাকে। আমি একটা মেশিন ধরে নিয়ে একটা পাস্তুরাইজার মেশিন চালালাম, ঠিক আছে, ধরে নিয়ে একটা বয়লার মেশিন চালালাম, ধরে নিয়ে একটা চিলার মেশিন চালালাম, সাপোজ ধরে নিয়ে আমরা জেনারেটর চালালাম, ঠিক আছে। তো টাইম টু টাইম তো ডাটাবেস আসতেছে, এই ডাটাবেস কিন্তু মেশিনের প্রায় মেশিনে কিন্তু মেশিনের ডাটা লগার দেওয়া থাকে, ডাটা লগারেই কিন্তু তার প্রসেস বিহেভিয়ারটা সে রেখে যায়। আমরা যারা ডাটা লগার অ্যানালাইসিস করি আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারি যে ডাটা লগর দেখে যে কোথায় কোথায় সে টপ পিক দিয়ে গেছে এবং ওই মুহূর্তে আমাদের কী কী প্রবলেম হয়ে যায় এগুলো আমরা সহজে বুঝতে পারি। সো এই কন্ট্রোল চার্টটা তৈরি করেন সর্বপ্রথম এই জিনিসটা জনসমক্ষে বা মানুষের বিবেচনায় নিয়ে আসেন মিস্টার ওয়াল্টার এ শিওয়ার্ড কার্ল পার্সন, নামটা অনেক বড়। তো এই স্যার একজন আমেরিকান ফিজিয়াটিস্ট স্যার ছিলেন, উনি একজন সাইকিয়াটিস্ট ছিলেন, উনি একাধারে একজন ইঞ্জিনিয়ার ছিলেন এবং একাধারে একজন স্ট্যাটিস্টিশিয়ান ছিলেন। বেসিক্যালি উই আর ঋণী ফর উইথ হিম, আমরা তার উপরে অনেকটা ঋণী। কন্ট্রোল চার্টটা কোথায় ইউজ করবো, ইয়েস ওয়ান্স এগেন এখানেও আমি সময় দিব না, কন্ট্রোল চার্টটাও আমরা সব জায়গাতে ইউজ করতে পারি এবং অবভিয়াসলি ওয়ান্স এগেন বলতেছি ইঞ্জিনিয়ারিং কোর এবং কোয়ালিটি কন্ট্রোল কোর এটাকে খুব বেশি পরিমাণে ব্যবহার করার সুযোগ পাবেন। এর কম্পোনেন্টগুলো কি, কম্পোনেন্ট হলো ভার্টিক্যাল অ্যাক্সিস ডাটা আছে, হরাইজন্টাল অ্যাক্সিস ডাটা আছে, অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষ দুই জিনিসটাই এখানে থেকে যাচ্ছে। সিএল সহজ কথা আমরা বলতেছি কন্ট্রোল লিমিট, দিস ইজ ভেরি মাচ ভাইটাল ফর আস। এই যে 3 নম্বর পয়েন্টটা এটাকে আমরা বলতেছি কন্ট্রোল লিমিট, আমি পয়েন্টার দিয়ে দেখিয়ে দিচ্ছি। এরপর আসতেছে ইউসিএল অর্থাৎ আপার কন্ট্রোল লিমিট, উপরের দিকে একটা লিমিট থাকবে যেটা সর্বোচ্চ এতটুকু পরিমাণে যেতে পারবে। আমরা 4 নম্বর পয়েন্ট দিয়ে দেখে দিলাম যে এটা হলো আমাদের আপার কন্ট্রোল লিমিট। সো যেহেতু আপার কন্ট্রোল লিমিটটা আমরা শো করলাম, তার লোয়ার কন্ট্রোল লিমিটও আমাদের এখানে থাকবে। সো আপার কন্ট্রোল লিমিটের সাথে তার একটা লোয়ার কন্ট্রোল লিমিটও থেকে যাচ্ছে। 6 নম্বর একটা পয়েন্ট অতিরিক্ত দেখালাম, এইখানে আমাদের একটা মার্কিং করা আছে, আমরা দেখতে পেলাম যে 4 নম্বরটাকে কিন্তু লাইনটাকে আমরা বলে দিচ্ছি যে এটা হলো আপার কন্ট্রোল লিমিট, উপরের দিকে সর্বোচ্চ কন্ট্রোল লিমিট। কিন্তু একটা পয়েন্ট দেখা গেছে যে এটা কিন্তু সেই লিমিটটাকেও পার করে গেছে, অর্থাৎ এই প্রোডাক্টটা আমাদের এই প্রোডাক্টটা যে কোনো ধরনের ডিফেক্ট শো করে নিয়ে বের হয়েছে, আমি যদি কোনোভাবে এটাকে ধরতে না পারি এটা মার্কেটে কনজিউমারের কাছে যাবে এবং কনজিউমার মাস্ট এটা নিয়ে আমাকে একটা কমপ্লেন দিবে। সো আমাকে বসে থাকতে হবে যে ওর কমপ্লেনটা ফেস করার জন্য।
ঠিক আছে, এর বাইরে কোনো রাস্তা নেই, মাস্ট সেটা আমাকে কমপ্লেন দিবে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, ধরে নেই আমি 1,00,000 প্রোডাক্ট তৈরি করলাম, 1,00,000 গাড়ি তৈরি করলাম, কিন্তু 1,00,000 গাড়িটা কোথায় যাবে? 1,00,000 গাড়িটা তো আসলে 1,00,000 মানুষই কিনবে, তাই না? তাহলে ধরি একটা গাড়িতে আমার এরকম ডিফেক্টটা রয়ে গেছে, তাহলে 1,00,000 মানুষের মধ্যে একটা মানুষ কিন্তু আসলে ডিফেক্টটা পেয়ে যাবে, মাস্ট সে কমপ্লেন করবে। সো আমাদের কমপ্লেনটা আসার জন্য ওয়েট করতে হবে। আসলে এটা বলাটাও বিশ্রী ব্যাপার, ওয়েট করতে হবে না, মানে আমাদের এটা লজ্জার ব্যাপার হয়ে যায় যে মাস্ট এখানে একটা ডিসকোয়ালিফাইড ইস্যু রয়ে গেছে। কন্ট্রোল চার্ট আমরা আসলে কীভাবে ইন্টারপ্রিটেশন করতে পারি, অর্থাৎ এ থেকে আমরা কীভাবে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি। আমরা এখানে দেখি এলসিএল মানে লোয়ার কন্ট্রোল লিমিট, সিএল মানে কন্ট্রোল লিমিট, আর ইউসিএল মানে আপার কন্ট্রোল লিমিট। সো আমরা এখানে লিমিটগুলো এখানে ডিটেক্ট করে দিলাম। এখন আমরা দেখি প্রথম অংশটা, এই যে আমরা কিছু ডট বার দিয়ে সেগ্রিগেট করে দিলাম, প্রথম অংশটাতে দেখি যে সব কিছুই ঠিক আছে, কিন্তু এখানে গিয়ে কি হলো, একটা হাই পিক হয়ে গেল। তাহলে অবভিয়াসলি এখানে একটা প্রবলেম আছে, দেখি তো প্রবলেম আছে কিনা। ইয়েস, তো এই অংশটা হয়ে যাচ্ছে আউট অফ কন্ট্রোল। পরবর্তী অংশটাতে যুগে যাই, এটাতে আমরা বলতেছি ইন কন্ট্রোল। ইন কন্ট্রোল বোঝা যাচ্ছে যে কন্ট্রোল লিমিটটাকে ধরে রেখে লোয়ার কন্ট্রোল লিমিট এবং আপার কন্ট্রোল লিমিট, এখানে যতগুলো পয়েন্ট আছে সব কিছুই কিন্তু দেখেন লোয়ার কন্ট্রোল লিমিট এবং আপার কন্ট্রোল লিমিটের মাঝে পড়ে আছে। অর্থাৎ আমরা স্ট্যাটিস্টিক্যালি এটা হার্ডলি কন্ট্রোল করতে পারছি। বাট মজারও একটা ব্যাপার আছে, আমরা পরের লেয়ারটাকে চিন্তা করি। এইখানে দেখি এখানেও কিন্তু লোয়ার কন্ট্রোল লিমিট আপার কন্ট্রোল লিমিট আছে এবং মাঝে কন্ট্রোল লিমিটও আছে, কিন্তু আরও নিখুঁতভাবে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে দেখব যে কোনো পিক কিন্তু বেশি উপরে উঠতে পারেনি, অর্থাৎ আপার কন্ট্রোল লিমিটের টাচ লাইনে যায়নি, লোয়ার কন্ট্রোল লিমিটেরও ডাউনওয়ার্ডস টাচ লাইনে যায়নি। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, যে প্রসেস হাইলি ইমপ্রুভড, এই প্রসেসটাকে আমরা খুব মারাত্মকভাবে কন্ট্রোল করতে পারতেছি। দ্যাট মিন্স এই তৃতীয় পোর্শনটা দিয়ে আমরা একটা জিনিস খুব সহজে বুঝতে পারি। অর্থাৎ ধরে নেন, আমরা ধরে নিই যে আপনার কোনো একটা জায়গার ভ্যালু হলো 10 ± 2, অর্থাৎ আপনার সিস্টেমটাকে আপনি 10-এ রান করতে চান, আপনার সি ভ্যালুটা হলো 10, উপরের দিকে হবে 12 আর নিচের দিকে হবে 8। কিন্তু এইটাকে যদি আপনি এখন এক পয়েন্টের ভিতরে কন্ট্রোল করতে পারেন, যে আপনি 7 থেকে 9-এর ভিতরে রাখতে পারেন, তাহলে কিন্তু সে কখনো এই লাইনের উপরে যাবে না। তাহলে দ্যাট মিন্স তখন প্রসেসটা আমার হাই লেভেলের ইমপ্রুভাইজড পর্যায়ে চলে যায়। আমরা হয়তো সামনে যদি আরও ভালো একটা সুযোগ পাই প্রত্যেকটা টপিকস নিয়ে আমাদের একটা সেশন করার জন্য, তখন আমরা বাই গ্রাফিক্যাল ডাটাবেসের মাধ্যমে এবং মানে রিয়েল টাইম যে প্রবলেমগুলো আমরা ফেস করি সেই ফেস করার ডাটার মাধ্যমে যখন আমরা বুঝিয়ে দিতে পারবো, জিনিসগুলো আরও ক্লিন অ্যান্ড কিট হয়ে যাবে। সো এই অংশটা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা যেটা ব্লু মার্ক করে দিলাম, কারণ এই জায়গাটা কিন্তু আমার হাইলি কন্ট্রোল হয়ে গেছে, এই জায়গাগুলোর মতো কিন্তু সে ডিসকন্ট্রোল লেভেলে নাই। সো দ্যাটস গুড। এইখানে আমরা একটু আগে যে কথাটা বললাম তার ইন্টারপ্রিটেশনটা এখানে পাবো। সো আমরা দেখি কন্ট্রোল লাইন কোথায়, এটা হলো আমাদের কন্ট্রোল লাইন। সো চলে যায় আমাদের আপার কন্ট্রোল লাইনে, লোয়ার কন্ট্রোল লাইন কোথায়, ইয়েস দিস ইজ আমার লোয়ার কন্ট্রোল লাইন। আপার কন্ট্রোল লাইন কোথায়, হ্যাঁ এখানে আমার আপার কন্ট্রোল লাইন। তাহলে সেখানেও কিন্তু আবার 3টা জোন হয়ে গেছে, কন্ট্রোল লিমিট এবং আপার কন্ট্রোল লিমিট এর মধ্যেই কিন্তু আবার 3টা জোন আছে, +1 সিগমা, +2 সিগমা, +3 সিগমা। আমরা যদিও আজকে 6 সিগমা এই ইস্যুটা নিয়ে আমরা কোনো ধরনের আলাপ করব না, জাস্ট একটু আপনাদের সবার জানার জন্য বলে রাখতেছি। 6 সিগমা যখন করা হয় তখন প্লাস সাইডে 3টা সিগমা থাকে, মাইনাস সাইডে 3টা সিগমা থাকে। তো এটি হল 3 + 3 = 6 সিগমা হয় এবং কন্ট্রোল লিমিটটা তখন মাস পর্যায়ে থেকে যায়। সো আপার কন্ট্রোল লিমিট থেকে কন্ট্রোল লিমিটের মধ্যে আমরা 3টা সিগমা লেভেল পাই এবং কন্ট্রোল লিমিট থেকে লোয়ার কন্ট্রোল লিমিটের মধ্যে আবার 3টা আমরা সিগমা লিমিট পাই। যত বেশি আমি ফার্স্ট লেয়ারের ভিতরে কন্ট্রোল করতে পারবো তখন সেটা আমার হাইলি ক্যাপাবল লাইন বা হাইলি কন্ট্রোল লাইন। আর এটা যদি বি জোনের ভিতরে চলে যায় তাহলে এটা মিডিয়াম লেভেলের কন্ট্রোল। আর জোন এ লেভেলের মধ্যে যদি চলে যায় তাহলে আমরা বলতে পারি যে এটা আসলে রিস্ক লেভেলে ফ্লো ডাউন করতেছে, এটা যে কোনো সময় কী করতে পারে, একটা রিস্ক নিয়ে আসতে পারে। সো এই জিনিসগুলো আমাদের সচেতন থাকা উচিত। আমরা আরও ভালো একটা টপিক্সে যাচ্ছি, এটা হলো আমাদের স্ক্যাটার ডায়াগ্রাম। স্ক্যাটার ডায়াগ্রামটা আমরা একটু দেখে নিই, হোয়াট ইজ স্ক্যাটার ডায়াগ্রাম। আর কিছুই না, স্ক্যাটারের যদি বাংলাটা আমরা করে নিই তাহলে বুঝে যাচ্ছি বিক্ষিপ্ত, অর্থাৎ স্ক্যাটার ডায়াগ্রামের বাংলা অর্থ হলো একটা বিক্ষিপ্ত ডায়াগ্রাম। আমি এলোমেলো ডায়াগ্রাম তৈরি করলাম, সেই এলোমেলো ডায়াগ্রাম থেকে আমি আসলে ডাটাটা নেওয়ার চেষ্টা করব। ওকে, সো জন এফ.ডব্লিউ. হার্শেল এই মহান ব্যক্তি একটা ইউনাইটেড কিংডমের ম্যাথমেটিশিয়ান এবং অ্যাস্ট্রোনমার, কেমিস্ট, একই সাথে আসলে ওনার 3 দিকেই পারদর্শিতা ছিল। তো এই হার্শেল স্যার এই জিনিসটা প্রথম ইন্ট্রোডিউস করে দেন। আর ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে উনি রিভিল করে দেন যে স্ক্যাটার ডায়াগ্রাম ক্যান রিভিল দ্য প্যাটার্ন। স্ক্যাটার ডায়াগ্রাম আমাদেরকে আসলে বিভিন্ন ধরনের প্যাটার্ন শো করবে, ট্রেন্ড শো করবে, কোরিলেশন হলো সংযুক্তি, একটার সাথে আরেকটা কী ধরনের সংযুক্তি, কিসের ভিত্তিতে, বিভিন্ন ধরনের ভ্যারিয়েবলস। আমরা যখন ম্যাথমেটিক্স করি, আমরা যখন বীজগণিতের ম্যাথমেটিক্সগুলো করতাম তখন আমাদের একটা ফর্মুলা খেয়াল আছে, y = ax + b।
তাই না? এরকম একটা ফর্মুলা থাকে, অর্থাৎ এটা জিনিসটা বোঝা যায় কি ওয়াই ইকুয়াল টু এ এক্স, আমি প্লাস বিটা বাদ দিয়ে দিলাম যে প্লাস বি মানে 0, তাহলে ওয়াই ইকুয়াল টু এ এক্স। এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এক্সের জন্য যে ভ্যালুটাই ধরবো না কেন সাথে সাথে কিন্তু ওয়াই এর মানটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তাহলে এক্সটা কিন্তু আসলে একটা ভ্যারিয়েবল, ঠিক আছে? মানে আমি ইচ্ছা মতো সব কিছুই ধরতে পারি, ওর উপরে ভিত্তি করে আমার সব মান চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমাদের হার্শেল স্যার কিন্তু এটাই বলতেছে যে এটা ভ্যারিয়েবলসের উপরে ভিত্তি করে কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে তার প্যাটার্ন, ট্রেন্ডস এবং কোরিলেশনগুলো আমরা দেখতে পাই। সো লেটস মুভ, আমরা দেখি কীরকম দেখতে পাই। এটাও সঠিক, স্ক্যাটার ডায়াগ্রাম যখন আমরা ব্যবহার করব, কোথায় ব্যবহার করব? সব জায়গায়, ইচ অ্যান্ড এভরিওয়ার, এভরি স্ফেয়ার ইউ ক্যান ইউজ ইট, বাট ইঞ্জিনিয়ার এবং কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট এটা সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করতে পারবে এবং তারা আসলে এটা ব্যবহার করেও, দে আর গেট ইউজ টু। স্ক্যাটার ডায়াগ্রামের কম্পোনেন্টগুলো কি? আমরা যদি ডায়াগ্রামটা দেখি, আমরা এখানে কালো কালো ছোটো ছোটো স্পটগুলো দেখতেছি। সাধারণত এই পিছনের যতগুলো ডায়াগ্রাম আমরা দেখে আসছি কোথাও কিন্তু এরকম ছোটো ছোটো ডট স্পট ছিল না। তা আমরা কিন্তু এরকম গ্রাফিক্যালি ডট স্পট আসলে অনেক সময় বীজগণিত বা আমরা হায়ার ম্যাথে এগুলো ইউজ করছি। নাম্বার 1, ভার্টিক্যাল অ্যাক্সিস ডাটা। তো ভার্টিক্যাল অ্যাক্সিস যেহেতু থাকবে তার হরাইজন্টাল অ্যাক্সিস অবশ্যই থাকা উচিত। এখন আসতেছে ডাটা পয়েন্ট বা প্লট, এক্স এবং ওয়াই এর মানের উপরে ভিত্তি করে আমরা এই প্লটটা তৈরি করলাম। অর্থাৎ আমরা ধরে নিই যে এখান থেকে 14 ইউনিটে গিয়ে আমার $200 কাউন্ট করা হচ্ছে, তাহলে 14 ইউনিট যদি আমি খারাপভাবে এখানে চিন্তা করি আর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি কিছু একটা আঁকি, আর $200 এখানে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিছু হলে, তাহলে দুইটা পরস্পর একটা জায়গায় মিলিত হয়। এই মিলিত জায়গাটাই হলো আসলে আমাদের একটা পয়েন্ট। এভাবে আসলে সাধারণত আমরা গ্রাফ ক্যালকুলেশন করি এবং এখনও করি, আগেও করছি, এখনও করি, আপনারাও করছেন। সো এটাই হলো আমাদের মেজর পয়েন্ট, ডাটা পয়েন্ট। আমাদেরকে খেয়াল রাখতে হবে এই ব্ল্যাক পয়েন্টগুলোর ফ্লোগুলো কীরকম, অর্থাৎ এদের একটা ঘনত্ব তৈরি হয়, ক্লাউডও বলতে পারি, যে মানে মেঘের ঘনত্ব কেমন, সেটা নিয়ে আমাদের হিসাব করাটাই হলো স্ক্যাটার ডায়াগ্রাম। 4 নম্বর জিনিসটাকে আমরা বলে দিচ্ছি যে যখন এই ব্ল্যাক পয়েন্টগুলো আসলো তখন আমরা কল্পনা করে নিলাম যে এটা আসলে মোটামুটি নিয়ার অ্যাবাউট একটা স্ট্রেট লাইন, মোটামুটি। তাহলে এই যে কল্পনার লাইন, এই কল্পনার লাইনটাকেই বলা হচ্ছে ডাটা প্যাটার্ন বা ক্লাউড। আমি কিন্তু কয়েকবার ক্লাউড বা মেঘ শব্দটা উচ্চারণ করছি। তাহলে এই ডটগুলোকে আমি কল্পনায় ধরে নিলাম যে এটা একটা স্ট্রেট লাইন হবে, এই কল্পনার লাইনটাকেই বলা হয় ডাটা প্যাটার্ন অর ক্লাউড। আমরা আরও বেশি পরিমাণে ডাটা নিলে এগুলো একদম ক্লিন হয়ে যায়। ফাইনালি আমরা যে জিনিসটা দেখি সেটা হলো ট্রেন্ড লাইন। এটা আসলে এখন ট্রেন্ড লাইন বলতে বোঝা যাচ্ছে যে এই যে সরল রেখাটা এ কিন্তু নিচ থেকে উপর দিকে উঠে যাচ্ছে, তাই না? দ্যাট মিনস ইট ইজ ইনক্রিজিং, এটা বাড়তেছে। যদি এটা বলি যে ভালো একটা ইন্ডিকেট করতেছে তাহলে ভালোর কোয়ালিটি বাড়তেছে, আর যদি বলি যে এটা মন্দ কিছু ইন্ডিকেট করতেছে তাহলে ব্যাড কোয়ালিটি বাড়তেছে, রাইট? ওকে, আমরা এখন কিছু ইন্টারপ্রিটেশনে চলে যাই যে আসলে স্ক্যাটার ডায়াগ্রাম আমাদের কী যুক্তিতে সহায়তা করবে। আজকে আমাদের সেই পরিমাণ সময় হচ্ছে না যে একটা রিয়েল টাইম ঘটনার সাথে সাথে ডাটাটা বসালে কি হয়। সো হোপফুলি আমরা আমাদের নেক্সট যখন আমাদের এই আলোচনাগুলো হবে তখন আমরা এই জিনিসগুলো আরও ক্লিন করে দিবা। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ডটগুলো উপর দিকে উঠে যাচ্ছে। সো আমি মনে মনে একটা কল্পনা করে নিলাম যে স্টেলাইন হুইট বিলংস টু ডাউন টু আপওয়ার্ডস, এটা নিচ থেকে উপর দিকে চলে যাচ্ছে। তাহলে এটাকে আমরা বলতেছি যে একটা পারফেক্ট পজিটিভ কোরিলেশন, এটা ধনাত্মক কোরিলেশন, অর্থাৎ কম থেকে বেড়ে যাচ্ছে। ওকে, সেকেন্ডে চলে যাই। সেকেন্ডে আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু কোরিলেশন আছে, কিন্তু এদের মধ্যে কিন্তু অনেকটা গ্যাপ বেড়ে যাচ্ছে, বিক্ষিপ্ততা বেড়ে যাচ্ছে। এখানে দেখেন ডটগুলো কিন্তু নিয়ার অ্যাবাউট এ স্ট্রেট লাইন, আর এখানে কিন্তু ডটগুলো কিন্তু নিয়ার অ্যাবাউট এ স্ট্রেট লাইন না, সে কিন্তু কয়েকটা লাইন নিয়ে নিতে পারে। এই জিনিসটাকে আমরা বলতেছি যে হাইলি পজিটিভ কোরিলেশন, অর্থাৎ এদের পজিটিভনেস আরও হাই হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু নট পারফেক্ট, এটা হলো পারফেক্ট 100-এ 100, আর এটা হলো হাইলি পজিটিভ কিন্তু 100-এ যেতে পারেনি, সে 80 বা 90 রেশিওতে পড়ে আছে। আমরা যদি এটা আর দিয়ে চিন্তা করি তাহলে এটা হলো আর ইকুয়াল টু 1 মানে 100, আর এখানে আর ইকুয়াল টু 0.8 মানে 80% কম্প্যাটিবিলিটি নিয়ে চলতেছে। এখন যদি আর ইকুয়াল টু যদি 30% হয় তাহলে কি হবে? তাহলে আমাদের কোরিলেশনটা দেখেন কিন্তু অনেক বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তাহলে এটার পর কোরিলেশন হলো লো পজিটিভ, আমি অতটা গুরুত্ব দিতে পারতেছি না। এখান থেকে আসলে আমি তেমন একটা ভালো সিদ্ধান্তে আসতে পারতেছি না। প্রথম পিকচারটা থেকে আমরা সিদ্ধান্তে 100-এ স্টেবল করতে পারি যে হ্যাঁ আমরা দিস অ্যান্ড দ্যাট, এই সিদ্ধান্তে আমরা মুভ করব। যেটা আমার 80% রেশিওতে আছে, হ্যাঁ সেটাও আমি মোটামুটি কাছাকাছি, কিন্তু এর মধ্যে 100% সলিড হতে নাও পারে। বাট এখানে কিন্তু আসলে আমাদের কোনো যুক্তিই খাটতেছে না, কিন্তু আমার ডাটা প্লটিং হয়ে আছে। যখন আমার আর ইকুয়াল টু 0 তখন দেখা যাচ্ছে যে আসলে আমি কোনো গ্রাফিক্যাল লাইনই এখানে আঁকতে পারি না। এটা আঁকলে আসলে এটা আঁকিঝুঁকি হবে কিন্তু কোনো প্যাটার্ন দাঁড়াবে না, তাহলে আসলে এটার কোনো কোরিলেশন নাই। সো নেগেটিভ কোরিলেশন। এখন আমরা দেখতে পাই প্রথম কোরিলেশনটা যদি আমরা খেয়াল করি তাহলে সেটা কিন্তু আমাদের
প্রথমে ছিল ডাউনওয়ার্ডস, প্রথমে হলো পরে আপওয়ার্ডস, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম, এটা কিন্তু উপর থেকে নিচে থেকে আসতেছে। তাহলে এটাও কিন্তু একটা কোরিলেশন, কিন্তু এটা হলো নেগেটিভ কোরিলেশন। ঠিক আছে, আমরা নেগেটিভ কোরিলেশনের একটা ছবি পেয়ে গেলাম। আমাদের প্রথম ছবিগুলো যদি আমরা এখন মানে উল্টাভাবে চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের সেকেন্ড লেয়ারের কোরিলেশনগুলো আমরা ভ্যালু আপ করতে পারি। এখন যখন আমাদের রিলেশনের পরিমাণ হবে -80%, তখন সেও কিন্তু আসলে এই ছবিটার বিপরীত হয়ে যাচ্ছে, তাই না? হাইলি পজিটিভ কোরিলেশনের বিপরীত হিসেবে শো করতেছে, তাহলে হাইলি নেগেটিভ কোরিলেশন। এখন এটা আমাদের প্রথম ছবিটা ছিল r=1 পজিটিভ 1, তখন আমরা সেটা বলতেছি পারফেক্ট পজিটিভ কোরিলেশন। আর এই ছবিটাকে আমরা দেখতেছি যে সে শুরুতে উপরের দিকে ছিল, পরের দিকে নেমে গেছে, তাহলে এটাকে আমার রিলেশনের পরিমাণ আমি বলতেছি -100%, আর এটা হলো আমার পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। এইগুলো দিয়েও কিন্তু আমরা অনেক কিছু সমাধান করতে পারি। ধরে নিই আপনার একটা হোটেল আছে, তাহলে হোটেলের ক্ষেত্রে এখন আপনি চিন্তা করবেন যে আপনার সারা বছরে লোক সংখ্যা কীভাবে আসা যাওয়া করতেছে। তো আপনি যদি একটু এই ধরনের স্ক্যাটার ডায়াগ্রাম বিবেচনা করেন, আপনি দেখবেন যে যখন শীতের সিজন, তখন কিন্তু আপনার হোটেলে বা কক্সবাজারে বেশি পরিমাণে লোক যাচ্ছে। তাহলে কক্সবাজারে যদি বেশি পরিমাণে লোক যায়, তাহলে এই অবস্থাটা হয় একটা পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। আপনার শীতের দিনে বেশি হয়, আস্তে আস্তে কিন্তু লোক সংখ্যা ডাউন খেতে থাকে। অর্থাৎ এই ধরনের কিছু রিলেশন আমরা বের করতে পারি। এই ক্ষেত্রে এখন আমার হসপিটাল ম্যানেজমেন্ট কী করবে? হসপিটাল ম্যানেজমেন্ট এমনভাবে তৈরি থাকবে যে বছরের এই সিজনটাতে, অর্থাৎ ধরে নেই যেটা সারা বছরের হলে বছরের অর্ধেক সিজন সে ম্যাক্সিমাম লোক দিয়ে সাপোর্ট দিবে, পরের অংশগুলোতে সে ম্যাক্সিমাম লোক লাগবে না, সে তার লোকজনকে ছুটি দিবে। এখন হসপিটাল ম্যানেজমেন্ট চিন্তা করে পারে যে না, আমার 200 জন লোক দিয়ে যদি আমি সারা বছর চালাই, তাহলে 6 মাস আমার একটা হাই পিক থাকে আর 6 মাস লো পিক থাকে, তাহলে 200 জন লোকের মধ্যে তো আমার এত লোক লাগার দরকার নাই। তো সেই ক্ষেত্রে সে 100 জন লোক কী করতে পারে? হায়ার বেসিসে নিতে পারে। ঠিক আছে, হায়ার ফর নিড, যখন আমার প্রয়োজন হবে তখনই হায়ার করব। তাহলে 100 জন লোক সে ফিক্সড রাখবে, আর বাকি 100 জন লোকে হায়ার বেসিসে যখন লাগবে তখন নিতে পারে। এতে কিন্তু তার কোম্পানির কস্টিং সে ডাউন করতে পারতেছে, রাইট? তাহলে এই ধরনের অনেক সিদ্ধান্তগুলো আসলে এই স্ক্যাটার ডায়াগ্রাম থেকে নেওয়া সম্ভব। স্ক্যাটার ডায়াগ্রামের আরও একটা মজার ব্যাপার আছে, সেটা কিন্তু হিট ম্যাপ। ঠিক আছে, যারা আমাদের মানে বেসিক কোর ইঞ্জিনিয়ারিং ভাই, যারা হয়তো আমার লেকচারটা শুনতেছেন বা শুনবেন, তারা কিন্তু আসলে হিট ম্যাপ বা হিট ডায়াগ্রাম সম্পর্কে অন্তত আরও বেশি করে জানেন। আমরা একটু দেখি। এখানে আমরা দেখলাম যে এইখানে ডাটার ম্যাকটা অনেক বেশি। এখানে আমরা একটা রিগ্রেশন লাইন টানলাম, কিন্তু আসলে এটা কিন্তু পারফেক্ট কোনো কোরিলেশন লাইন হয়নি। ঠিক আছে, আমরা দ্রুত সেরে যাচ্ছি। সেকেন্ডলি এখানে আমরা দেখি, এখানেও কিন্তু আমরা একটা কোরিলেশন পাচ্ছি, তাই না? আমরা প্রথম একটা চিন্তা করলাম এবং দ্বিতীয় একটা সাবলেয়ার চিন্তা করলাম। এই সাবলেয়ারটা আমরা বলতেছি যে 95% অ্যাকুরেসি বা 95% কনফিডেন্স লেভেল, অর্থাৎ আমার মোটামুটি সমস্যাগুলো হয়তো এতটুকুর ভিতরে বিরাজ করতেছে, সেভাবে আমি ধরে নিলাম, এটাও সম্ভব। থার্ড একটা লাইন চিন্তা করি। এখন কি করলাম, আমি মাঝের লাইনটাকে রেখে আমি সবগুলোকে আরও বেশি পরিমাণে ফ্রিকোয়েন্সি লেভেলে নিয়ে আসলাম, যে আমি সবগুলোকে অ্যানালাইসিস করতে চাই। তাহলে অবশ্যই আমার এখানে পয়েন্টগুলো বেশি হচ্ছে। যত বেশি পরিমাণে আমি পয়েন্ট নিব, তত বেশি পরিমাণে আমার ডাটা কিন্তু নিখুঁতে চলে যাবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এই রিগ্রেশনটা হলো 95% প্রবাবিলিটি, তাহলে আমার প্রবাবিলিটির পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে, তাই না? এখন মজার ব্যাপার হলো এই 95% প্রবাবিলিটির ভিতরে 95% কনফিডেন্সও কিন্তু ঢুকে যাচ্ছে। আমরা যদি একটু চিন্তা করি, পরের ছবিটা দেখি, এখানে কিন্তু আমরা ইজিলি দেখতে পাবো এই যে 95% প্রবাবিলিটি, অর্থাৎ বেশি পরিমাণে আমি ডাটা নিয়ে নিলাম যাতে আমার কোনো একটা স্যাম্পল প্ল্যান মিস না হয়। আর এর মধ্যে আমি নিয়ে নিলাম যে 95% কনফিডেন্স নিলাম যে এই লেভেলে আমার কনফিডেন্স বা আমার ক্ষতি অথবা আমার ডিফেক্টসটা লুকিয়ে আছে, তাহলে অবশ্যই কোনোভাবে আমার শত্রু যাওয়ার কিন্তু এখানে চান্স নাই। আমি অন্যভাবে একটা এক্সাম্পল দিতে পারি, যে পুলিশ ধরি একটা সন্ত্রাসীকে ধরতে চায়, তাহলে সন্ত্রাসীটাকে মাঝে রেখে সে কী করে, পুরাটা এরিয়াটাকে একটা কাভারেজ দিয়ে ফেলে, আটকে ফেলে। ঠিক আছে, অথবা জাল ফেলা মাছের মতো, মাছটাকে মাঝে রেখে চতুর্পাশে জালটা দেওয়া হয়। এইভাবেই আমি বেশি পরিমাণে জাল দিয়ে কী করলাম, আমার প্রবাবিলিটি লেভেলটা বাড়ায় নিলাম, তাহলে আমার কনফিডেন্স লেভেলটা অবশ্যই ভিতরে পড়ে গেছে। সো দ্যাটস ওয়াই আমার সমস্যার সমাধান হওয়াটা এখানে পজিটিভনেস বেশি। ফাইনালি আমরা যেটা বলতেছি, এটাকে বলতেছি হিট ম্যাপ। আমরা যদি হিট ম্যাপ ডায়াগ্রামে ফেলি, তাহলে দেখব যে এই অংশটা, একটু লালচে অংশটা, এই জায়গাটাতে আসলে আমার মেঘের ঘনত্ব বেশি, অর্থাৎ আমার ছোট ছোট পয়েন্ট, ডট পয়েন্টের পরিমাণ বেশি। দ্যাট মিনস আমি এখান থেকে চিন্তা করতে পারি যে সমস্যাটা আমার এই পর্যায়ে লুকিয়ে থাকার সম্ভাবনা 195%। এটাও এক ধরনের প্রবাবিলিটি। রিগ্রেশন উইথ হিট ম্যাপ, এটা আমাদের ইঞ্জিনিয়ার করে ভাইরা হয়তো আমার চেয়ে আরও ভালো বুঝেন। ফ্লো চার্টে আসতেছি। ফ্লো চার্ট একেবারে সহজ একটা জিনিস। ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে আমরা আসলে অনেক কিছু চিন্তা করতে পারি। ফ্লো চার্ট আসলে কী করে? ফ্লো চার্ট আমরা অনেকেই চিনি। ফ্লো চার্ট আমার নর্মাল ফ্লো চার্ট হতে পারে, প্রসেস ফ্লো চার্ট হতে পারে, প্রসেস ডায়াগ্রাম ফ্লো চার্ট হতে বিভিন্ন নামে বলা হয়। ঠিক আছে, সিম্বলিক ফ্লো চার্ট হতে পারে, ডিটেল ফ্লো চার্ট হতে পারে, টপ ডাউন ফ্লো চার্ট হতে পারে। ফ্লো চার্টটা আসলে কী কারণে ব্যবহার করা হয়? এটা হলো একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ আ প্রসেস। কিন্তু এমন কোনো প্রসেস বা সিস্টেম নাই যে আপনি ফ্লো চার্টে ব্যবহার করতে পারবেন না। ধরে নেন আপনি বাসা থেকে অফিসে যাবেন, তাহলে
আপনার ফ্লো চার্টটা কী হবে যে আপনার বাসা থেকে আপনি বের হবেন, প্রথম হলো বাসা থেকে হবে মেন রোড থেকে হবে আপনার একটা ভেহিকল, মানে পার্সোনাল গাড়ি হতে পারে, রিক্সা হতে পারে, ট্রেন হতে পারে, ঠিক আছে, সিএনজি হতে পারে, এনিথিং। তাহলে আপনার একটা সেকেন্ড একটা প্রসেস ফ্লোর স্টেপ চলে আসলো। থার্ড স্টেপ হবে আপনি আপনার অফিসে যাবেন। এখন অফিস থেকে আবার বাসায় কী করবেন, বাই সেভাবে চলে আসবেন, অথবা যদি আপনি আবার বাজারে রিটার্ন ঢুকতে চান তাহলে বাজারে ঢুকে আসবেন। সো দ্যাট ইজ অলসো ওয়ান কাইন্ড অফ প্রসেস ফ্লো চার্ট। ইউজফুল এরিয়া কোথায়, ওয়ান্স এগেইন এটার আমি আর ডিক্লেয়ার করতে চাচ্ছি না, সবাই ব্যবহার করতে পারে, বাট ইঞ্জিনিয়ার এবং কোয়ালিটি ডিভিশনের পিপল এগুলো আসলে ম্যাক্সিমামই তাদেরকে এইগুলোর উপরেই কাজ করতে হয়। ফ্লো চার্টে কিছু কম্পোনেন্ট আছে, ঠিক আছে, এই ধরনের কম্পোনেন্টটাকে আমরা বলি স্টার্ট বা ইন্ট। আমরা রেক্টেঙ্গেল কম্পোনেন্ট থাকলে সেটাকে আমরা বলি প্রসেস, রম্বসের মতো থাকলে আমরা বলতেছি ডিসিশন মেকিং স্টেজ। প্রসেস ফ্লোতে যেখানে রম্বস দেওয়া থাকবে তাহলে চিন্তা করতে হবে এইদার দেয়ার ইজ ইয়েস অর নো, এটা ইয়েস নো দুটো পোর্শন থাকতে হবে। সার্কেল মানে হচ্ছে কানেক্টর, একটার সাথে আরেকটা কানেক্ট করা, এরো লেফট রো আপ ডাউন, এটাকে মানে ফ্লো এরো বলা হয়, ঠিক আছে। সামান্তরিক যেটাগুলো থাকে সেগুলো আমরা ইনপুট বা আউটপুট বলি। ডকুমেন্টের একটা পেজের ছবি দেওয়া থাকে, সেটা হলো সিঙ্গেল ডকুমেন্ট, মাল্টিপল পেজ থাকলে হয় মাল্টি ডকুমেন্ট, ঠিক আছে। আর এটাকে আমরা বলতেছি প্রিপারেশন ফেজ। এটা জাস্ট আপনারা করতে করতেই জিনিসটা বুঝে যাবেন। ফ্লো চার্টটা আমরা একটু কনস্ট্রাক্ট করি, ধরে নিচ্ছি এটা আমাদের স্টার্ট, আমরা কোনো কিছু এখান থেকে শুরু করতে চাই, তাহলে স্টার্টের পরের অংশটা কি, আমাকে হয়তো কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। বাট কিছু আগে, কয়েক সেকেন্ড আগেও কিন্তু আমরা নিজেরা আলাপ করলাম যে যখনই আমরা ডিসিশন নিব তখনই দুইটা জিনিস থাকবে, ইয়েস অর নো। তা চলে আসি আমাদের ইয়েস অর নো প্যাটার্নটা কোথায় আছে। ইয়েস, আমরা দেখলাম যে ইয়েস এবং নো অলরেডি আমার ডিসিশনের পরে চলে আসলো। এখন ইয়েস এবং নো যদি থাকে প্যারালালি, তো আমাকে দুইটাই চালাতে হবে, যে ইয়েস থেকে আমি কী রেজাল্ট পাই আর নো থেকে কী রেজাল্ট পাই। ওকে, ইয়েস থেকে প্রসেসে একবার ঢুকে গেল, নো থেকেও আরেকটা প্রসেসে ঢুকে গেল। এখন ইয়েস থেকে প্রসেসে ঝুলে গেলো এক ধরনের প্রসেস, নো থেকে প্রসেসে ঢুকে গেল হতে পারে কিন্তু সেটা আরেক ধরনের প্রসেস। তো আমি অল্পতে বোঝানোর জন্য প্রসেস বলতেছি, যারা আমার কোয়ালিটি ডিভিশনের ভাইরা যদি এটা শুনে থাকেন তাহলে নো এর পরে যে প্রসেসটা, এটা কিন্তু আসলে নন কনফর্মিং প্রসেস বা এনসি প্রসেস আমরা বলে থাকি। সো আমি আর এখানে এটা বললাম না। ইয়েস থেকে যে প্রসেসটা যাবে সেটা আস্তে আস্তে কোথায় চলে যাচ্ছে, ইন প্রসেসে চলে যাচ্ছে, ভালো কথা। নো থেকে যে প্রসেসটা যাচ্ছে, এটা হোক সে প্রসেস হোকটা নন কনফর্মিং প্রসেস, এরও তো একটা ইন্ডিং স্টেজ আছে। তাহলে এর ইন্ডিং স্টেজটাও কি এইভাবে আমরা এখানে ম্যাচ করিয়ে দিতে পারি। এটা জাস্ট একটা নর্মাল একটা সিমাটিক ডায়াগ্রাম আপনাদেরকে শো করলাম, যে বোঝার জন্য যে ফ্লো চার্ট আসলে একটা সিদ্ধান্ত নিয়ে আগাতে হয়। ফ্লো চার্ট আসলে শুধুমাত্র দেখানোর জন্য না যে আমার সিস্টেম এভাবে চলতেছে, নো, এর ভিতরে কিন্তু অনেক মানে হিডেন ট্রেজার লুকানো থাকে। ফ্লো চার্টের কনস্ট্রাকশন আমরা অন্য কিছু একটা দেখে নিই। ধরুন আমরা সাধারণ ধরে নিচ্ছি যে একটা সফটওয়্যার ডিপার্টমেন্টের ক্ষেত্রে, আমি আর ডিটেলসটা আলাপ করবো না, শর্টকাটে বলে যাচ্ছি। তখন সে ম্যাক্রো নিয়ে কাজ করতেছে, স্টার্ট, ড্রাফট পিওডি, টাইপ পিওডি, ডিস্ট্রিবিউট, ইন্ট, খুব সহজে আমরা শেষ করে দিলাম, ঠিক আছে, আমার একটা প্রসেসটা শেষ হয়ে গেল। কিন্তু অ্যাকচুয়াল প্রসেস ফ্লো চার্ট কী বলে, যে স্টেপগুলোকে ভেঙে দেওয়ার জন্য, ওকে আমরা এখানে একটা স্টেপ টাইপ পিওডি স্টেপটা আমরা ভেঙে দিলাম। এই টাইপ পিওডি স্টেপের ভিতরে আসলে দেখেন মাল্টিপল কিছু স্টেপ আছে। স্টার্ট হবে, ড্রাফট পিওডি আসবে, এরপরে আমার এখানে সিদ্ধান্ত আসবে, সিদ্ধান্ত ইয়েস ও নো, ইয়েস হলে প্রসিড হবে, আর নো যদি না হয় তাহলে একটা অ্যাপ্রুভাল হবে। নো আসলে কী অ্যাপ্রুভাল, যেটা ইউজ করা হবে না, এটাও কিন্তু একটা সিদ্ধান্ত। ইয়েস হওয়ার পর যে সামনে যাবে এটাও একটা সিদ্ধান্ত, নো হওয়ার পরে এটা যার সামনে যাবে না সেটাও কিন্তু একটা অ্যাপ্রুভালের মাধ্যমে সিদ্ধান্ত হলে ফাইনালি একটা ইন প্রসেসে চলে গেল। এখন কথা হলো এই মিনিটাকে এখন আমরা আরও মানে সুপার মিনি লেভেলে চিন্তা করব, ঠিক আছে, মাইক্রো লেভেলে চিন্তা করবো। মাইক্রো লেভেলে চিন্তা করলে এখন আমরা প্রসেসিংটাতে আসতেছি। এখন আমরা কি করতেছি, পিসি রান করতে হবে, একটা ওয়ার্ড প্রোগ্রাম ওপেন করতে হবে, এখানে আমার সিদ্ধান্ত হবে যে আমার ওয়ার্ড প্রোগ্রামের সেটিং ওকে আছে কিনা, অ্যালাইনমেন্ট ওকে আছে কিনা, আমার হেডার ফুটার ওকে আছে কিনা, নিজে পেজ নাম্বার দিচ্ছে কিনা, অর্থাৎ সব সেটিংটা ওকে আছে কিনা। যদি ইয়েস ওকে থাকে তাহলে একটা ড্রাফট মোডে চলে যাবে, আর যদি নট ওকে থাকে তাহলে কারেকশন হয়ে আবার ড্রাফট মোডে চলে আসবে, ডিস্ট্রিবিউট হবে, ফাইনালি এন্ডিং হবে। অর্থাৎ আমি যদি ব্যাকে চলে যাই আমাদের কাছে মনে হতে পারে যে দিস ইজ দ্য আমার স্ট্যান্ডার্ড প্রসেস ফ্লো চার্ট, কিন্তু আমি যদি তার ব্রেকেজ অ্যান্ড রিইউনিয়নে যাই, তার প্রত্যেকটা অংশকে আমি ছোটো ছোটোভাবে ভেঙে ফেলবো এবং রিকনস্টিটিউট করব, তখন আমার জিনিসটা আস্তে আস্তে ইলাবোরেটেড হয়ে যায়। সো এখান থেকে আমরা বুঝতে পারতেছি প্রসেস ফ্লো চার্ট কিন্তু আসলেই প্রসেস ফ্লো চার্ট না, প্রসেস ফ্লো চার্টই আসলে একটা হলো ডিসিশনাল ফ্লো চার্ট। ওখানে যদি ডিসিশন মেকিংয়ের কোনো ব্যবস্থা না থাকে তাহলে প্রসেস ফ্লো চার্টটাকে আসলে ফ্লো চার্ট বলা যায় না, ঠিক আছে। এই জিনিসটা অন্তত আমরা সবাই এখান থেকে একটু বুঝতে পারলাম। হোপফুলি নেক্সট টাইম যখন আমাদের আরও একটা লম্বা সময় পাবো আমরা আরও ডিটেলসে যাওয়ার একটা সুযোগ পেয়ে যাব। চেকশিট,
দ্যাট ইজ আই থিঙ্ক এটা হলো ফাইনাল স্টেপ। চেকশিটটা আবিষ্কার করেন ওয়াল্টার শোয়ার্ট, মিস্টার কার্ল পারসন, ঠিক আছে, আমেরিকান সাইকিয়াট্রিস্ট, ইঞ্জিনিয়ার এবং স্ট্যাটিস্টিশিয়ান। উনি দুইটা জিনিস আবিষ্কার করছেন। চেকশিটটার কিছু না, এটা একটা স্ট্রাকচারাল ফর্ম অফ কালেক্টিং ডাটা। আমরা আমাদের ডেইলি অ্যাক্টিভিটিসে অনেক ফরম্যাট ইউজ করি, তাই না? আপনারাও ইউজ করেন, আমরা ইউজ করেন, সকল ডিভিশন ইউজ করে, যে কোনো ডিভিশন ফরম্যাট ইউজ করে। এই ফরম্যাটগুলোর মধ্যে কিছু কিছু ফরম্যাট থেকে আমরা কিছু কোয়ালিটেটিভ ডিসিশন পাই, ঠিক আছে? তো যে ফরম্যাটগুলো থেকেই আমরা মেজর কোয়ালিটেটিভ ডিসিশন পাই বা ট্রেন্ড অ্যানালাইসিসের একটা সুযোগ পাই, জাস্ট এখানে বলা আছে ট্রেন্ডস অফ অ্যাবনর্মালিটিস, সেগুলোকে আমরা চেকশিট বলে থাকি। আমরা খুব দ্রুত চেকশিটগুলো বুঝে নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, ওয়ান সেকেন্ড, চেকশিটগুলো আসলে কোথায় ব্যবহার করব? বারবার এই কথাটা নিয়ে আসি। আমরা সব জায়গাতে ইউজ করতে পারি, বাট মেজর ইঞ্জিনিয়ারিং ডিভিশন, কোয়ালিটি কন্ট্রোল ডিভিশনে আমরা নির্দ্বিধায় এগুলো ইউজ করে থাকি এবং অহরহ ইউজ হয়। তবে এটাও আমি শেষবারের মতো বলে দিচ্ছি, বাকিদের নিরাশ হওয়ার কিছু নেই, সব জায়গাতে এগুলো ব্যবহার করা যায়। কিন্তু ইঞ্জিনিয়ার এবং কোয়ালিটি কোর তারা আসলে বিল্ট ইন, এটা তাদেরকে ইউজ করতে হয়। চেকশিটের কিছু এক্সাম্পল দেখাচ্ছি। ধরে নিচ্ছি 14 জানুয়ারি, 15 জানুয়ারি, 16 জানুয়ারি, আমার 20 জানুয়ারি পর্যন্ত আমার একটা সিকোয়েন্স আছে, পরিচিতি ছিদ্র হয়ে যাচ্ছে। তাহলে 14 তারিখে 3টা পেলাম, 15 তারিখে 2টা, 16 তারিখে 1টা, এভাবে ব্লা 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 2 3 1 2 এভাবে আমরা একটা পেয়ে গেলাম। তাহলে টোটাল আমার 7 দিনের সিকোয়েন্সে চলে আসলো 14টা পরিচিটি বেস ডিফেক্ট আমি পেলাম। ব্লো হোলস পেলাম এভাবে 7 দিনের হিসাবে 34। তবে খুব মজার ব্যাপার, 20 তারিখে আমি কোনো কিছু পাইনি, নীল ছিল। ক্র্যাক 2 দিন নীল ছিল, তারপরেও 7টা ছিল। আনফিল ছিল টোটালি 23টা, আর ফোল্ড ছিল টোটালি 55টা। এখন মজার ব্যাপার হলো 14 তারিখের যদি হিসাব করি, তাহলে শুধু 14 তারিখে পোরোসিটি, ব্লো হোল, ক্র্যাক, আনফিল, ফোল্ড, এই 5টা ডিফেক্ট টোটালি 30 বার আসা যাওয়া করছে, রাইট? আবার পোরোসিটি একটাই ডিফেক্ট একটানা 7 দিন ধরে 14 বার আসা যাওয়া করছে। দেখেন, মানে ভিন্ন ধরনের রেজাল্ট পাওয়া যাচ্ছে। লেফট টু রাইট গেলে একটা রেজাল্ট পাওয়া যাচ্ছে, আবার টপ টু ডাউন গেলে আরেক ধরনের রেজাল্টটা পাওয়া যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে আমরা যদি এখান থেকে কাউন্ট করি যে 14 তারিখে আমার মানে ডিফেক্টের পরিমাণ সবচেয়ে বেশি ছিল, সামথিং ইজ রং। মেশিনের রং ছিল, ইউটিলিটিতে রং ছিল, অপারেটরের রং ছিল, কোয়ালিটি পারস্পেক্টিভ ছিল, মানে মেবি সামথিং কোথাও না কোথাও লোকেশন ছিল, বা কোনো না কোনো প্রবলেম লোকেটেড এরিয়া ছিল। ঠিক তেমনি পোরোসিটি যখন আবার এখানে চিন্তা করব, দেখলাম যে 14 তারিখে পোরোসিটির প্রবলেমটা হাই ছিল আর 18 তারিখে হাই ছিল। একই সাথে ব্লো হোল যদি চিন্তা করি, তাহলে 14 তারিখে ছিল 8টা, 18 তারিখে ছিল 8টা, মেজর পরিমাণে ছিল, 19 তারিখে 6টা। তাহলে সামথিং ইজ দেয়ার হিডেন, এখানে কিছু একটা হাইড অবস্থায় আছে। এটা আমরা বের করার একটা সুযোগ পাই। আমরা পরবর্তী সুযোগে এই জিনিসগুলো আমরা একদম রিয়েল টাইম এক্সপিরিয়েন্স থেকে দেখানোর সুযোগ পাবো বলে আশা করি। যে এখন আমরা এখানে দেখলাম, আমরা আবার 7 দিনেরটা চিন্তা করলাম, আরেকটা দিনের হিসাব, তখন ব্লো হোল আমরা টোটালি পেলাম 79টা, আর এখানে পেলাম 14টা। তাহলে অবশ্যই এখানে আমাদের কিছু কারেক্টিভ অ্যাকশন, প্রিভেন্টিভ অ্যাকশন নেওয়া দরকার, কারণ এখানে তো আমাকে খুব বেশি পরিমাণে সিগন্যাল দিচ্ছে। দিস ইজ লাইক দ্যাট, ঠিক আছে? অর্থাৎ চেকশিট হলো এমন একটা শিট, ওর থেকে যেন আমি একটা ডিফেক্টসের একটা সিদ্ধান্ত পেতে পারি, যেটা আমার সিস্টেম ইমপ্রুভমেন্ট বা সিস্টেম ডেভেলপমেন্টে সহায়তা করতে পারে। চেকশিটের আরও একটা এক্সাম্পল দেখালাম, যে ডিফেক্ট 1 2 3 4 এভাবে 10টা ডিফেক্ট, সানডে মানডে টুইসডে। আপনাদের ডেইলি অ্যাক্টিভিটিসে যদি আপনারা মনে করতে পারেন যে হ্যাঁ, আমার দিস প্রসেসটা আমার আছে, এই প্রসেসের শুরু থেকে শেষ পর্যন্ত আমার এত ধরনের ডিফেক্টগুলো আছে, আমি 10টা ডিফেক্ট ক্রাইটেরিয়া আগে আলাদা করে নিলাম, যে এই ডিফেক্টগুলো আমার প্রতিদিনই আসে। তখন যখন আপনারা এটা কাউন্ট করে দেখবেন, কোনোভাবে যদি দেখতে পান যে হ্যাঁ, আমি দেখতে পেলাম যে শুধুমাত্র শনিবারে আমার ডিফেক্টটা বেশি হয়, তখন কিন্তু আপনি একটা সমাধানে যেতে পারেন। শনিবার, তাহলে শুক্রবার কি আপনার বন্ধ ছিল? শুক্রবার যদি বন্ধ থাকে, তাহলে শনিবার ওপেন হওয়ার কারণ হলো অপারেটরও যখন ফেজ চেঞ্জ করে আসে, তখনই আপনার প্রবলেমটা হয়। যখন ফেজ চেঞ্জ করে আপনি প্লান্ট রান করতেছেন, তখন হয়তো ইউটিলিটি প্রবলেম হচ্ছে। ফেজ চেঞ্জ করে যখন আপনার মেশিন চালাচ্ছেন, তখন হয়তো আপনার মেশিনের মোটরগুলো গরম হচ্ছে না, ঠিক আছে? আপনার সিগন্যাল কোনো জায়গায় আটকে যাচ্ছে। তাহলে এই ধরনের দেখেন অনেক সমস্যার সমাধান করা সম্ভব। অর্থাৎ চেকশিট আসলে একটা ইম্পর্টেন্ট পোর্শন। 5 ধরনের চেকশিট দেখা যায়, আমরা শুধুমাত্র নামটা জেনে নেব, আজকে ডিটেলসে যাব না। প্রসেসের পারফরমেন্সের চেকশিট থাকতে পারে, ডিফেক্ট চেকশিট থাকতে পারে, ডিফেক্ট লোকেশনের চেকশিট থাকতে পারে, ডিফেক্ট কজের চেকশিট থাকতে পারে, এবং টাস্ক কনফার্মেশন, কার কী ধরনের কাজ হবে সেটারও চেকশিট থাকতে পারে। লাস্টলি একটা পয়েন্ট বলে দিতে যাই, খুব মজার ব্যাপার হলো যে আমরা অনেক সময় আমাদের এসএসসি লেভেল, ইন্টার লেভেল স্ট্যাটিস্টিক্স যখন করতে গেলাম, তখন আমরা টালি অঙ্কগুলো করেছিলাম, তাই না? তো টালি শিটও কিন্তু আমাদের ওয়ান কাইন্ড অফ চেকশিট। এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। হেয়ার আই ক্যান ডিসক্লোজ দেয়ার, যে আমি এখানে আপনাদের একটা স্যাম্পল কপি শো করলাম, যে টালিও আমার একটা চেকশিট হতে পারে। অনেকের মানে অনেক ফরেন কোম্পানিও কী কী হয়, 1 2 3 4 5 সরাসরি না লিখে টালি সিস্টেমে লিখে, ঘুরে ফিরে একই কথাই। চেকশিট তৈরি করতে গেলে আমাদের যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, চেকশিটের ডাটা কালেকশনে আমাদের যে কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো হু, কে রেসপন্সিবল, হুইচ, কি রেসপন্সিবল, হোয়াট, কোন জিনিসটা, হোয়ার, কোন লোকেশন থেকে আমার চেকশিটটা নেবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা চেকশিট দিলাম, সেটা কিন্তু সব জায়গায় কাজ করবে তা না। আমার লোকেশন বেসিস চেকশিট চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হোয়েন, কখন আমি চেকশিটটা ব্যবহার করব। ফাইনালি
যে কোনো জিনিসের সর্বশেষে হাউ শব্দটা বলবো কিভাবে? হাউ শব্দটা যখন বলবো তখন উপরের যে 5টা ডাব্লিউ সে বারবার রিপিট করতে থাকবে এবং নেভার এভার হাউ শব্দটা কখনো শুরুতে ব্যবহার করা যাবে না। হো, হুইচ, হোয়াট, হোয়ার, হোয়েন এই 5টার ডিটেলস অ্যান্সার পাওয়ার পর লাস্টে হাউ শব্দটা ইউজ করা উচিত। এটা হলো চেকশিটের ডাটা কালেকশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট। মোরলেস আমার মনে হয় আমি যতটুকু আপনাদের সাথে আজকে শেয়ার করতে চেয়েছিলাম এভরিথিং ইজ ডান। আই থিঙ্ক আমি হয়তো বুঝাতে পেরেছি, বাকিটা আপনাদের কাছ থেকে রেসপন্সিবলি ভুলে যাব। মোরলেস থ্যাংকস আ লট।